ঠিক এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, যা সেই সময় ছিল ঢেঁকিশাল। এই ঢেঁকিশালে জন্মগ্রহণ করেছিলেন বলে ঠাকুরের যে বর্তমানে মূর্তি নির্মিত হয়েছে তার নিচেই রয়েছে একটি ঢেঁকিশালের চিহ্ন। মা শারদার জন্মস্থানের এই জায়গায় যখন মাতৃমন্দির নির্মাণ করা হচ্ছিল, ঠিক এই জায়গা থেকেই একটি শিবলিঙ্গ পাওয়া গেছিল। এটি হচ্ছে মায়ের পুরাতন বাড়ি। মঠের ভোগ প্রসাদ পেলাম। আটপুর রামকৃষ্ণ মঠটি পূর্বে এখানকার জমিদার বাড়ি ছিল। এই ধুনি মণ্ডপে ধুনি জেলেই স্বামী বিবেকানন্দ সহ শ্রীরামকৃষ্ণদেবের বাকি পার্শ্বদ শিষ্য সন্ন্যাস গ্রহণের জন্য বদ্ধপরিকর হয়েছিল। এটি ছিল শ্রীশ্রী মায়ের ঘর। স্বামীজি এই ঘরে এসে থাকতেন। দীর্ঘদিন শ্রীশ্রী মা এই ঘরে বাস করেছেন। নমস্কার, আমি রৌনক ভট্টাচার্য। আজকে আমি দেখাতে চলেছি কামারপুকুর, জয়রামবাটি, আটপুর সহ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদার নানা লীলাক্ষেত্র। আমি সাধারণত ব্লগ ভিডিও আগে কখনো করিনি বা করব তেমনটাও ভাবিনি, কিন্তু অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন এমন জায়গা সম্পর্কে যদি আমি বিশদে জানাই তাহলে আমার সঙ্গে সঙ্গে বাকিরাও তা দেখতে পারবে। বিশেষ করে পরিচিত বয়স্ক মানুষদের কথা ভেবে নতুন এই প্রচেষ্টা। ভুলভ্রান্তি হলে মাফ করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি তা শুধরে নিতে পারবো। ভোর 4টের সময় স্নান করে রেডি হয়ে বাবার সঙ্গে স্কুটি করে বেরিয়ে পড়লাম। বাবা আমাকে পৌঁছে দিতে চলল বেড়াচাপা চৌমাথা মোড়ে। শিকরা কুলিনগ্রাম রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে এক আধ্যাত্মিক যাত্রার আয়োজন করা হয়েছে। সেখান থেকে গাড়ি আসবে এবং আমি বেড়াচাপা চৌমাথা থেকে উঠব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখতে পেলাম বাস আসছে। বাসে যখন উঠলাম তখন দেখলাম সৌমেন মহারাজ ঠাকুর মা স্বামীজির নামে স্তব পাঠ করছেন, যাতে আমাদের যাত্রা শুভ হয়। কিছুক্ষণ পরে হাতে দেওয়া হলো আমাদের আধ্যাত্মিক যাত্রার আইডি কার্ড। চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার থেকে আলোকিত হতে লাগলো চারদিক। অল্প কয়েকজনকে নিয়ে প্ল্যান করা হলেও পরবর্তীতে এই যাত্রায় সামিল হয়েছে অনেকে, যদিও তারা সবাই রামকৃষ্ণ মঠের ইউথ সেল ও ভলেন্টিয়ার্স টিমের অংশ। তারপর আমাদের হাতে তুলে দেওয়া হলো এই আধ্যাত্মিক যাত্রায় যেসব স্থান পরিদর্শন করা হবে সেই সব স্থানের মাহাত্ম্য সংকলিত একটা বই। সূর্যদেবের একটু একটু করে ওঠার মুহূর্ত চারদিকের পরিবেশ আরও সুন্দর করে তুলেছে এখন। এসবের মধ্যেই চটপট পড়ে ফেলতে লাগলাম সেই ছোট্ট বইটি, যাতে যে লীলাক্ষেত্রগুলিতে যাব সেই সম্পর্কে বেশ কিছুটা তথ্য আগে থেকেই জানা থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে আরও কিছুটা আগ্রহ জন্মাবে। গাড়ি কিছুটা এগোলে ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করানো হলো। জানতে পারলাম এখানেই আমাদের সকালে টিফিন করানো হবে। দায়িত্বপ্রাপ্ত সকলে এক এক করে জিনিসপত্র নামাতে লাগলো। রাস্তার পাশে থাকা মাঠের এক কোণে পরিষ্কার জায়গায় আমরা সবাই এক এক করে বসে পড়লাম। কাগজের প্লেটে দেয়া হলো কলা, 2 রকম বিস্কুট, কেক এবং চা। অনেকটা রাস্তা যেতে হবে, তাই তাড়াহুড়ো করে আমরা এগুলো খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এগিয়ে চলল, সঙ্গে আমরাও একসাথে নাম গান করতে করতে এগিয়ে চললাম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে, বিহারিকে বলম, বিহারিকে বলম, শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। আস্তে আস্তে লক্ষ্য করলাম রাস্তার দুধারের পরিবেশ পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন জানান দিচ্ছে কামারপুকুর সন্নিকটে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রীধাম কামারপুকুরের মূল ফটকের কাছে প্রবেশ করলাম। রামকৃষ্ণ মঠ লেখা বোর্ড দেখে সবাই উত্তেজিত হয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম ঠাকুর দর্শনের।
আমরা যেহেতু ইউথ সেল এবং ভলেন্টিয়ার্স মিলিয়ে মোট ৪৫ জন এসেছি, তাই প্রতি পদক্ষেপে আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছিল। অনিচ্ছাকৃতভাবে যাতে কেউ পিছনে না পড়ে যায় সেদিকে ক্রমাগত খেয়াল রাখা হচ্ছিল। মঠে ঢুকেই প্রথমে আমাদের নিয়ে যাওয়া হলো যোগীদের শিব মন্দিরে। এখানে আমরা প্রত্যেকে মহাদেবের প্রতি ফুল বেলপাতা নিবেদন করব। একে একে চলতে লাগলো সেই অর্ঘ্য প্রদান। চলো এসবের মধ্যেই শুনে নিই যোগীদের শিব মন্দিরের মাহাত্ম্য। ছোট্ট গদাই অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের জন্মের আগে কামারপুকুরে ঠাকুরের মা চন্দ্রাদেবীর এক অদ্ভুত দর্শন হয়েছিল। কি দর্শন? ঠাকুরের বাড়ির কাছেই যোগীদের শিব মন্দির ছিল, যেটি এখনো আছে, যে মন্দিরটা তোমাদের এখন দেখাচ্ছি, বুঝলে তো? সেখানে চন্দ্রাদেবী দাঁড়িয়ে একদিন ধনী কামারিনীর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তিনি দেখেন মহাদেবের শরীর থেকে এক দিব্যজ্যোতি বেরোচ্ছে। সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল। তারপর সেই মন্দির থেকে বেরিয়ে এসে জ্যোতি চন্দ্রাদেবীর ভিতর প্রবেশ করল। চন্দ্রাদেবী তো খুব ভয় পেয়ে গেলেন। পরে অবশ্য বুঝেছিলেন ভগবান তার ছেলে হয়ে আসছেন তার গর্ভে, তাই সেদিন এভাবে জ্যোতির আকারে তার মধ্যে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাকে সব শোনালেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জানালেন গয়াতে তার অদ্ভুত এক দর্শন হয়েছে। তখন দুজনেরই এক প্রকার বিশ্বাস হয়ে গেছিল যে স্বয়ং ভগবান আসছেন তাদের ছেলে হয়ে। আমরা এতটাই সৌভাগ্যবান যে আজ সেই পুণ্যভূমিতে অর্ঘ্য প্রদান করলাম। অর্ঘ্য প্রদান করার পর সৌমেন মহারাজ আমাদের মহাদেবের স্তব পাঠ করালেন। মহাদেবায় মহাদেবায় ত্রম্বকায় ত্রম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিপুরান্তকায় ত্রিকাগ্নিকালায় কালাগ্নিরুদ্রায় কালাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় মৃত্যুঞ্জয়ায় সর্বেশ্বরায় সর্বেশ্বরায় সদাশিবায় সদাশিবায় শ্রীমন্মহাদেবায় নমঃ। আমরাও সমবেত কণ্ঠে তা পাঠ করলাম। এবার আমরা এগিয়ে চললাম কামারপুকুর মঠের অন্দরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানের উপর এই মঠ নির্মিত। 1951 সালে তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ এই পূর্ণ মঠের শুভ উদ্বোধন করেন। প্রতিষ্ঠাকালে তিনি প্রত্যক্ষ করেন যে রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ এক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। এই মঠের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। প্রথমে আমরা মঠে ঢুকেই চলে গেলাম ঠাকুরের গর্ভমন্দিরের সামনে। হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করার সৌভাগ্য হলো। অপলক দৃষ্টিতে আমরা তাকিয়ে থাকলাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রতি। দেখে যেন আর মন ভরে না। চলো তোমাদেরকেও একটু দেখাই। ঠাকুরকে মন ভরে প্রণাম করলাম। শুধুমাত্র প্রার্থনা করলাম তাই নয়, সঙ্গে একরাশ ধন্যবাদ জানালাম যে এই স্থানে আসতে পেরেছি। এরই মধ্যে মন্দির বন্ধ হওয়ার প্রায় সময় হয়ে এলো। আমাদেরও আজকে নানা লীলাক্ষেত্র পরিদর্শনের কাজ রয়েছে, তাই ঠাকুরকে প্রণাম করে পাশে রঘুবীর এবং ঠাকুরের ঘর দর্শন করে আমরা চলে গেলাম প্রধান কার্যালয়ের দিকে। মঠে ঢুকেই কিছু দূর এগোলেই প্রধান কার্যালয়, যার নাম বিরজানন্দ ধাম। এর সামনেই রয়েছে সুন্দর ফুলে সজ্জিত এক বাগান। প্রথম দেখাতেই এটা বোঝা যাচ্ছে যে খুব যত্নে তারা পালিত হয়ে আসছে। আমরা এখানে সকলে একসঙ্গে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখতে পারলাম দূর থেকে হেঁটে আসতেন আমাদের দিকে প্রবীর মহারাজ। প্রবীর মহারাজের সঙ্গে আমাদের মধ্যে যারা রয়েছে তাদের বেশিরভাগেরই পূর্ব পরিচিত, কারণ মহারাজ 2014 থেকে 2020 এই 6 বছর আমাদের শিখরা কলিংগ্রাম রামকৃষ্ণ মঠে ছিলেন এবং মঠে থাকাকালীন তিনি সকলকে এতটা স্নেহ এবং উদ্বুদ্ধ করতেন যা ভোলার নয়। মহারাজকে দেখেই তাই সকলে একসঙ্গে ছুটে গেল। মহারাজকে প্রণাম করার পর ভালোবেসে সকলের হাতে তিনি তুলে দিলেন লজেন্স। তারপর আমরা এগিয়ে চললাম যাত্রী নিবাসের দিকে। নিজেদের জিনিসপত্র রাখার পালা। নিজেদের জিনিসপত্র রেখে দিয়ে আমরা আবার ফিরে এলাম মঠে। সামনেই চোখে পড়ল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নিজের হাতে লাগালো সেই আম গাছ। দেখো, এই গাছ কিন্তু আজও ফল দেয়। ভাবা যায় অত বছর আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে আম গাছ লাগিয়েছিলেন তা আজও একইভাবে বিরাজমান। কিছুক্ষণ পরে আমরা প্রসাদ পেতে যাব, তাই চারদিকটা ঘুরছিলাম। ঠাকুরের পৈতৃক ভিটে কিভাবে পূর্বের ন্যায় সংরক্ষিত রয়েছে তা দেখছিলাম। আজকে এই মঠে দীক্ষা প্রদান চলছে, তাই আজকে প্রসাদ দেওয়া শুরু হবে 1:30 থেকে। হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা মঠের ঠিক সামনের হালদার পুকুর দেখতে চলে গেলাম।
সেই সময় হালদার পুকুরই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাড়ির সকলে ব্যবহার করতেন। শ্রী শ্রী মা যখন এই পুকুরে স্নান করতে আসতেন তখন তার সঙ্গে অলৌকিকভাবে 8 জন অষ্টসখী সঙ্গ দিতেন বলে জানা যায়। প্রতি ক্ষেত্রে গিয়ে আমাদের সঙ্গে থাকা সেই বই যে কোনো একজন করে পড়ে দিচ্ছিল। আমরা সেই পাঠ শুনে জেনে নিচ্ছিলাম স্থান মাহাত্ম্য। তারপর আমরা কিছুটা এগিয়ে গেলাম লাহা বাবুদের বিষ্ণু মন্দিরের দিকে। এটা কামারপুকুরের তৎকালীন জমিদার ধর্মদাস লাহার বংশের কুলদেবতার মন্দির। এই মন্দিরের সামনের পাঠশালায় পড়াশুনো করতেন ছোট্ট গদাধর। ছোটবেলায় তাকে যোগ বিয়োগ শেখানো হলেও সেই সময় বিয়োগ করতে তিনি ভয় পেতেন। পণ্ডিত মশাই যখন বিয়োগ করতে দিতেন তখন ছোট্ট গদাই পালিয়ে আসতেন এই মন্দিরে। মন্দিরটি বহু প্রাচীন এবং এই মন্দিরের নিচে গুপ্ত ঘর আছে। মূলত বর্গী বা মারাঠা আমলে এই মন্দির নির্মিত হওয়ার কারণে সেই সময় তাদের বর্গী হানা থেকে রক্ষা পেতে মন্দিরের নিচে গুপ্ত ঘর বানানো হয়েছিল। মন্দিরটির মূল ফটকের সামনেই বর্তমানে ধর্মদাস লাহার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সঙ্গে চারদিকে লীলাক্ষেত্র সম্পর্কে বর্ণনা দেওয়ালে আটকানো আছে। এই বিষ্ণু মন্দিরের ঠিক সামনেই চোখে পড়ল ছোট্ট গদাধরের পাঠশালা। এটি একটি ঐতিহাসিক পাঠশালা। চলো পাঠশালাটা দেখাতে দেখাতে শুনে নিই এর ইতিহাস। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ির দুর্গা মণ্ডপের সামনের বিস্তৃত নাট্যমণ্ডপে পাঠশালার অধিবেশন হতো এবং তাদের ব্যয়ে একজন সরকার বা গুরু মহাশয় নিযুক্ত থেকে লাহা বাড়ির এবং তাদের ঘনিষ্ঠ পরিবারগুলির ছোট্ট বালকদের পাঠদান করত। লাহাবাবুরা এক প্রকার গ্রামের ছোট্ট বালকদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতেই এই পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন। মূলত সকালে এবং বিকালে দুবার করে এই পাঠশালা খোলা হতো। ছাত্ররা সকালবেলা চলে এসে 2-3 ঘন্টা পড়াশুনো করে দুপুরে বাড়ি চলে যেত, স্নান করত, তারপর বিকেল 3টে কিংবা 4টের দিকে আবার চলে আসতো। গদাধরের মতো ছোট্ট বাচ্চারা সেখানে পড়াশুনো করতো সারাদিন এবং মাঝে মাঝে একসঙ্গে সামনের মাঠে খেলতো। পাঠশালায় পুরনো ছাত্ররা নতুন ছাত্রদের পড়া বুঝিয়ে দিত এবং জেনে নিত নতুনরা ঠিকঠাক পড়া প্র্যাকটিস করছে কিনা। গদাধর যখন পাঠশালায় প্রথম প্রবেশ করে তখন শ্রীযুক্ত যদুনাথ সরকার শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। কিছুদিন পরে ব্যক্তিগত কারণে তিনি অবসর নিলে এই জায়গায় গুরুভার গ্রহণ করেন রাজেন্দ্রনাথ সরকার নামে এক ব্যক্তি। প্রথমে পাঠশালায় প্রবেশ করার পর গদাধরের শিক্ষা খুব ভালোভাবে চলতে লাগলো। খুব কম সময়ের মধ্যে সে পড়তে এবং লিখতে শিখেছিল, যদিও অঙ্কের উপর তার ভয় প্রথম থেকেই ছিল। একই সঙ্গে তার অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নানা দিকে প্রসারিত হতে লাগলো। সুযোগ পেলেই সে কুমোরদের মূর্তি গড়া দেখতে লাগলো এবং সঙ্গে নিজেও বানাতে শুরু করলো। পট ব্যবসায়ীদের দেখে দেখে পট চিত্র আঁকতে লাগলো এবং ক্রমে পারদর্শী হয়ে উঠেছিল এই কাজে। পাঠশালা চত্বর পরিদর্শন করে আমরা এগিয়ে গেলাম গোপেশ্বর শিব মন্দিরের দিকে। এই মন্দিরটি শ্রীরামকৃষ্ণদেবের বাড়ির পূর্ব দিকে অবস্থিত। সুখলাল গোস্বামী, যিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কামারপুকুরে বসবাস করতে সাহায্য করেছিলেন, তার পূর্বপুরুষ গোপীলাল গোস্বামী এই বড় শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে থাকাকালীন কানাকুশো এই কথা উঠতে থাকে যে তিনি পাগল হয়েছেন। ঠাকুরের সেই সময় ঈশ্বরের জন্য ব্যাকুলতা সাধারণ মানুষের বোধগম্য হয়নি, তাই সবাই তাকে মাথা খারাপের আখ্যা দিয়েছিল। এই কথা যখন কামারপুকুরে ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর কানে এসে পৌঁছয় তখন তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন ছেলের মঙ্গল কামনায় এবং স্বাভাবিক হওয়ার ইচ্ছায় এই গোপেশ্বর শিব মন্দিরে হতে দিয়েছিলেন। গোপেশ্বর শিব মন্দিরের ঠিক পাশেই আছে শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে সামনেই পড়ে ধনী কামারিনীর মন্দির। গদাধরের যখন 9 বছর বয়স তখন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায় তার উপনয়নের ব্যবস্থা করেছিলেন। গ্রামের ধনী কামারিনী একসময় ছোট্ট গদাধরের কাছে এসে প্রার্থনা করেছিলেন যেন পৈতের সময় সে তাকে ভিক্ষা মা হিসেবে গ্রহণ করে। ছোট্ট গদাধর তাতে সম্মতি জানিয়েছিল, কিন্তু ব্রাহ্মণ হয়ে এমন নিচু জাতির মহিলাকে ভিক্ষা মা হিসেবে গ্রহণ করা শাস্ত্রবিরুদ্ধ হওয়ায় সেই ভয়ে রামকুমার চট্টোপাধ্যায় আপত্তি জানায় এই বিষয়ে। কিন্তু গদাধর কথা দিয়ে দিয়েছে, তাই জেদ ধরে বসে। ছোট্ট গদাধর বলে যে প্রতিশ্রুতি ভঙ্গ করলে সে মিথ্যেবাদী হয়ে যাবে এবং কখনোই পৈতে গ্রহণ করতে পারবে না। এই শুনে বিবাদ চরমে উঠলে শেষে ধর্মদাস লাহার কানে এই কথা পৌঁছায় এবং তিনি এর সমাধান করেন। শেষ পর্যন্ত বালক গদাধরের জেদই বাস্তবে রূপ পায় এবং কামার কন্যা ধনী গদাধরের ভিক্ষামা হয়। তার স্মৃতিতেই এই মন্দির বর্তমানে নির্মিত হয়েছে। ধনী কামারিনীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাধাচরণ দাস। ধনী কামারিনীর স্মৃতি মন্দিরের ঠিক পেছনেই রাধাচরণ দাসের বাড়ির ভবতারিণী মন্দির। এখানে মা ভবতারিণীর রূপ মনোমুগ্ধকর। চলো
তোমাদেরও এই মন্দির চত্বর পরিদর্শন করাই। অপূর্ব এই মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চোখে পড়ল মাটির তিনতলা বাড়ি। তার পাশ দিয়ে কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম সীতানাথ পাইনের বাড়ি। এই বাড়িতে ছোট্ট গদাধরের জীবনের এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একদিন শিবরাত্রির সময় ছোট্ট গদাই উপোস করে যথাযথ নিয়ম মেনে শিবের পুজো করছিলেন। সতীনাথ পাইনদের এই বাড়িতে রাত্রেবেলা শিবের মহিমাসূচক যাত্রাপালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হঠাৎ কয়েকজন বন্ধু এসে গদাইকে খবর দেয় যে তাকে শিব সেজে দুঃচার কথা বলতে হবে, কারণ যাত্রার অভিনেতা অসুস্থ হয়ে পড়েছে। শিব পূজায় ব্যাঘাত ঘটবে, তাই ছোট্ট গদাই কিন্তু যেতে চায়নি। তারাও শুনতে নারাজ। শেষে জোর করে তাকে নিয়ে যাওয়া হয়। জটা রুদ্রাক্ষ ছাই দিয়ে শিব সাজিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রা চলাকালীন সে শিবকে অনুভব করে এতটাই গভীর চিন্তামগ্ন হয়ে পড়ে যে কিছুক্ষণের মধ্যেই চেতনা হারায়। বহুক্ষণ কেটে গেলেও তাকে ভাবসমাধি থেকে বের করে আনা সম্ভব হয়নি। শেষে সেদিন যাত্রাপালা বন্ধ করতে হয়েছিল। এই পুণ্যস্থানে আজ আমরা আসতে পেরেছি, তাই সকলে সমবেত কণ্ঠে শিবের গান করতে লাগলাম। অদূরে বাড়ি সংলগ্ন সামনের অংশে চোখে পড়ল সীতানাথ পাইনের প্রতিষ্ঠিত বেনে পুকুর। তারপর একে একে আমরা সকলে বেরোতে লাগলাম। শিব মন্দিরের কোনায় রয়েছে সতীনাথ পাইনদের প্রাচীন বিষ্ণু মন্দির, যার সামান্য অস্তিত্বটুকুই বজায় আছে বর্তমানে। সৌমেন মহারাজ শোনাচ্ছিলেন কিছু কিছু স্থান মাহাত্ম্য। আমরাও চারদিকটা ঘুরে ঘুরে অনুভব করতে লাগলাম। আজকের সময়ে এসেও সেই প্রাচীনত্বের ছাপ রয়ে গেছে এই অংশে, যা খুবই বিরল। দেখতে দেখতে দুপুরের প্রসাদ গ্রহণের সময় চলে এলো। আমরা সকলে সমবেতভাবে প্রবেশ করলাম প্রসাদ পাওয়ার ঘরে। এবার দেখাই কি কি দেয়া হয়েছে আজকের প্রসাদে। ভাত, ডাল, সবজির তরকারি, সয়াবিন, মাছ ভাজা, চাটনি ও পায়েস। প্রসাদ পেয়ে পরম তৃপ্তিতে আমরা চলে গেলাম যাত্রী নিবাসে। বিশ্রামের জন্য কিছুটা সময় দেয়া হয়েছে, যদিও আমি আর বিশ্রাম নিলাম না। যাত্রীনিবাসের ভিতরটা আর চারপাশটা ঘুরে দেখছিলাম। চলো তোমাদেরকেও একটু দেখাই। কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের বাস এসে হাজির। বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা জানালাম না, ওটা পৌঁছেই জানাবো। বাসে উঠে নিয়মানুযায়ী ঠাকুর মায়ের নাম করা শুরু হলো। আস্তে আস্তে চলতে লাগলো আমাদের গাড়ি। বেশি দূর না, 20 থেকে 25 মিনিট হবে, তার মধ্যেই নেমে পড়লাম গন্তব্যে। এখন আমরা যাচ্ছি আনুর বিশালাক্ষী মন্দিরে। কামারপুকুর থেকে মাইল 2 উত্তরে আনুর গ্রাম। এই গ্রামের এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ছোটবেলার লীলা। একবার গ্রামের মেয়েরা এই আনুর বিশালাক্ষী দেবীকে পুজো দিতে আসছিলেন। হঠাৎ গদাই তাদের সঙ্গ নিল। অনেকে বললেন ছোট ছেলে, এত পথ সঙ্গে নিয়ে কাজে নেই। অনেকে আবার বললেন তা কেন, ভালোই তো। গদাই অনেক সব দেবদেবীর গান জানে, গলাও খুব মিষ্টি, গায়েও ভালো,
ওর গান শুনতে শুনতে যাব আমরা। তাই হচ্ছিল, বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই। হঠাৎ বেহুশ হয়ে গেল। ডাকলে সাড়া দেয় না, হাত পা নড়ে না, চোখ দিয়ে জল ঝরছে। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ তার মাথায় জল দিল, কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো। হুশ তো আর ফেরে না তার। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের ওপর বিশালাক্ষী দেবীর ভর হয়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন, আর শুনেছিলেন যারা এমনি সরল হয়, যারা এমনি ফুলের মতো পবিত্র হয়, তাদের ওপরই দেবতাদের ভর হয়। প্রসন্নর কথা মতো সবাই গদাইকে বিশালাক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলো। এতে অবশ্য ফল হলো, গদাইয়ের জ্ঞান ফিরে এলো। কিছুই যেন হয়নি, এমনিভাবে আগের মতো চলছিল, আবার চলতে লাগলো তাদের সঙ্গে। গদাইয়ের মা চন্দ্রাবণী দেবী সব শুনে কিন্তু ভয় পেয়ে গেছিলেন। ভাবলেন 6 বছর বয়সেতে গদাইয়ের এমনি একবার হয়েছিল, তাহলে সেই মূর্ছা রোগ এখনো সারেনি। রঘুবীরের পুজো দিলেন তিনি, মানত করলেন। গদাই কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি, বিশালাক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এমন হয়েছিল। এ থেকেই আমরা বুঝতে পারি কতটা ব্যাকুল ছিল ছোট্ট গদাই ঈশ্বরের প্রতি ছোট থেকেই। চারপাশটা ভালো করে একবার ঘুরে দেখতে লাগলাম। মন্দিরের পাশে ছোট্ট অফিসের দেয়ালে কিছু মাহাত্ম্য লেখা রয়েছে, সেগুলো পড়ছিলাম। শ্রী শ্রী কামাখ্যা মায়ের সিদ্ধ মাতৃসাধক পুরোহিত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় স্মৃতিময় শিলামূর্তির বিশেষ অংশ নিয়ে রাঢ়বঙ্গে সাধনপীঠ স্থাপনের উদ্দেশ্যে এখানে চলে এসেছিলেন। শ্মশান অধ্যুষিত এই অঞ্চলে উক্ত শিলাখণ্ডের কিছু অংশ নিয়ে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে শ্রী শ্রী বিশালাক্ষী মাকে বর্তমান মূর্তিতে যোনি রূপে প্রতিষ্ঠা করেছিলেন। তারই সৃষ্ট ধ্যানমন্ত্রে মাকে জাগ্রত করায় মায়ের অপার করুণা ভক্তগণের উপর বর্ষিত হতে থাকে, যা আজও হয়ে চলেছে। অপূর্ব এই মন্দির দর্শন করে সেখানে উপস্থিত কিছু ভিক্ষুকদের হাতে আমাদের পক্ষ থেকে যৎসামান্য শুকনো খাবার তুলে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সেখান থেকে। ফিরতে লাগলাম কামারপুকুরের দিকে। কামারপুকুর ক্যাম্পাসের কিছুটা আগে নেমে কামারপুকুর রামকৃষ্ণ মঠের বিদ্যালয় চত্বরে ঢুকে পড়লাম। স্কুলের পরিবেশ এতটা আকর্ষণীয় হতে পারে তা এটা না দেখলে বিশ্বাস হতো না। এ কথা নিশ্চিত, এমন পরিবেশে বেড়ে উঠলে যে কোনো শিক্ষার্থীর সার্বিক বিকাশ হতেই বাধ্য। তারপর হেঁটে হেঁটে ফিরে গেলাম কামারপুকুর মঠে। মঠের সামনের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলাম। রাস্তার পাশেই চোখে পড়ল লাহাদের বাড়ি। লাহাদের বাড়ি ফেলে কিছুটা এগিয়ে গেলে চিনু শাঁখারির বাড়ি। চিনু শাঁখারির বাড়ি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আপাতত আমার সঙ্গে এগিয়ে চলো। সামনেই বুধুই মোড়ল শ্মশান দেখাই। এই বুধুই মোড়ল শ্মশানের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের ছোটবেলার বিশেষ যোগ আছে। গ্রামের পূর্ব প্রান্তে শবদেহ সৎকারের জন্য এই বুধুই মোড়ল শ্মশান। 10 ঘড়া নিবাসী বুধুই মোড়লের নামে এই নামকরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কৈশোরে অনেক সময় ভূতির খালের শ্মশান ও বুধুই মোড়লের শ্মশানে অতিবাহিত করেছেন। এই শ্মশানের অদূরে পুরী যাওয়ার রাস্তার পাশে প্রাচীন পান্থশালাটি ছিল, যেখানে অনেক সাধু সন্ন্যাসী এসে সাময়িকভাবে বিশ্রাম করতেন। বালক গদাধর প্রায়ই এখানে এসে সাধুদের নানা কাজে সাহায্য করতেন এবং তারাও তাকে পরম স্নেহের চোখে দেখতেন। এই পান্থশালাটি এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন শ্মশানের কাছে সাধুদের একটি আস্থানা আছে। নির্জন শান্ত এই জায়গাটা ডুবন্ত সূর্যের আলোয় আরও যেন মায়াবী হয়ে উঠেছে। অপূর্ব এই জায়গাটা ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না। হেঁটে হেঁটে চারপাশটা দেখছিলাম। নতুনভাবে সংস্কার করা হচ্ছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি তা সম্পূর্ণ হবে। সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা বেরিয়েই পড়লাম। প্রকৃত গ্রাম কি তা এই অঞ্চলে এসে আমরা অনুভব করতে পারছি। এখানে থাকলে মনে হয় যেন কয়েক শতাব্দী পিছিয়ে গেছি। প্রবীর মহারাজের সঙ্গে আমি ফিরছিলাম। গ্রামের ছোট ছোট বাচ্চাদের রাস্তায় দেখে মহারাজ সস্নেহে এগিয়ে গেলেন এবং তাদের হাতে লজেন্স তুলে দিলেন। লজেন্স পাওয়ায় তাদের চোখে মুখে নির্ভেজাল আনন্দ ফুটে উঠল।
চলো ফেরার পথে এবার তোমাদের দেখাই চিনু শাঁখারির বাড়ি। চিনু শাঁখারির আসল নাম শ্রীনিবাস। শাঁখ সংক্রান্ত কাজকর্ম ছিল তাদের জাত ব্যবসা। সেই শ্রীনিবাসই একদিন প্রাকৃতিক নিয়মে চিনিবাস হয়ে গিয়েছিল এবং চিনিবাস থেকেই চিনু এবং পরবর্তীতে চিনে। একদিন চিনু তার ইষ্ট দেবতাকে সাজাবার জন্য আপন মনে মালা গাঁথছিলেন, কোনো দিকেই তার খেয়াল নেই। হঠাৎ সেদিন তার সামনে এসে হাজির হলেন বালক গদাধর। গদাধরকে দেখা মাত্র তার মধ্যে এক অদ্ভুত ভাবান্তর হলো। তার মনে হলো যে দেবতার জন্য তিনি মালা গাঁথছিলেন সেই দেবতাই জীবন্ত রূপে তার সামনে উপস্থিত হয়েছেন। ভক্ত হৃদয় ভগবানেরই বৈঠকখানা। চিনু সঙ্গে সঙ্গে তার কর্তব্যকর্ম স্থির করে ফেললেন। মালা গাঁথা বন্ধ রেখে তিনি ছুটলেন কাছের একটি দোকানে। একটা পরম মুহূর্তে ভগবানকে যখন হাতের কাছে পেয়েছেন তখন কি আর হেলায় সেই সুযোগ হারাতে পারেন? তাড়াতাড়ি দোকান থেকে কিছু ফল ও মিষ্টি কিনে এনে তিনি ফিরে এলেন। তারপর ইষ্ট দেবতার জন্য মালা গাঁথা দিয়ে গদাধরকে মনের মতো করে সাজালেন। দেবতা জ্ঞানে তুলসী মঞ্চে বসিয়ে বালককে পুজো করলেন, স্তুতি করলেন, খাওয়ালেন ফল ও মিষ্টি। তারপর করজোরে বললেন, বাবা গদাই, আমি ভজনহীন দীনকাঙাল, এ পৃথিবী থেকে হয়তো অল্প দিনের মধ্যেই চলে যাব, কিন্তু তুমি জগতের কল্যাণের জন্য ভবিষ্যতে অনেক কাজ করবে, তা দেখার সৌভাগ্য আমার হবে না। কথা বলতে বলতে চিনুর দু চোখ দিয়ে নেমে এলো তপ্ত অশ্রুধারা। চোখের জলে বুক ভাসিয়ে চিনু তার জীবন্ত ইষ্টদেবতা গদাধরের কাছে প্রার্থনা জানালেন, আমার শেষ প্রার্থনা, তুমি যেন আমাকে ভুলো না। গদাধর কিন্তু সত্যি তাকে ভোলেনি। একাধিকবার ঠাকুরের কথায় উঠে এসেছিল চিনু শাঁখারি। এই বাড়িটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে, কিন্তু যে স্থানে চিনু শাঁখারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বসিয়ে পূজা করেছিলেন সেই তুলসী মঞ্চ কিন্তু একইভাবে রয়ে গেছে। যৎসামান্য সংস্কার করা হয়েছে ঠিকই, কিন্তু তুলসী মঞ্চটি সেই পূর্বেরই। বর্তমানে চিনু শাঁখারির এই নবনির্মিত বাড়িতে গদাধর বিদ্যা মন্দিরের স্থাপনা করা হয়েছে। এসব দেখে আমরা ফিরে এলাম আবার মঠে। সন্ধ্যাবেলায় প্রণাম করলাম যোগীদের শিব মন্দিরে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম আরতিতে। সমবেত কণ্ঠে খণ্ডন ভববন্দনর সুরে নাট মন্দির মুখরিত হয়ে উঠল। ভক্তি ভরে দেখতে লাগলাম আরতি। চলো তোমাদেরও দেখাই কিছুটা। আরতি শেষে আমাদের শিখরা কুলিংগ্রাম রামকৃষ্ণ মঠের ইউথ সেলের পক্ষ থেকে ভজন কীর্তন শুরু করা হলো। এখানেও সমবেত কণ্ঠে আধ্যাত্মিক এক বাতাবরণের সৃষ্টি হলো। তোমাদেরও শোনাই কিছুটা। ভজন শেষে আমরা চলে গেলাম সন্ধ্যার টিফিন করতে। মুড়ি, সিঙ্গারা ও চা দিয়ে সন্ধ্যার টিফিন সেরে চলে গেলাম যাত্রীনিবাসে। পাগলামি করে মিরর সেলফি তুলে চারপাশটা একটু ঘুরছিলাম, যদিও মন টিকছে না, ইচ্ছা করছে মঠেই থাকতে। আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখি প্রজ্জ্বলদার মুন্নাদা দাঁড়িয়ে, ডাকলো একসাথে ফুচকা খেতে। খেয়ে নিলাম বেশ কিছুটা।
রাস্তার দুধারের দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। মঠের সামনের রাস্তায় কম লোকই যাতায়াত করছে। সামনে ঠাকুরের জন্মতিথি, তাই জন্য তার প্রস্তুতি চলছে। সন্ধ্যাবেলায় মঠের পরিবেশ কেমন হয় চলো তোমাদেরও একটু দেখাই। একটু হেঁটে চলে গেলাম লাহাদের পুকুরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রায় ব্যবহার করতেন এই পুকুর। তার স্মৃতিতে ছোট্ট মূর্তিও স্থাপন করা হয়েছে। সামনে বটবৃক্ষ, এই বটবৃক্ষ শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত। আবার রাস্তায় বেরিয়ে হাঁটতে লাগলাম। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল স্বামীজির একটা ছবি। আমার টেবিলে স্বামীজির একটা খুব সুন্দর ছবি আছে। ক্লাস 7-এর পড়াকালীন সমীর মহারাজ দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বেশ ঝাপসা হয়ে গেছে। ভাবলাম নতুন একটা কিনে নিই। একবার চোখে পড়তেই কিনে নিলাম। তারপর ডাক পড়ল রাতের প্রসাদ পেতে। 8:30টার মধ্যে পৌঁছে গেলাম প্রসাদ পাওয়ার ঘরে। থালা গ্লাস দিয়ে আমাদের বসানো হলো। রাত্রেবেলা প্রসাদ দেয়া হলো ভাত, আলু ভাতে, ডাল, পটলের তরকারি ও সুজির পায়েস। তৃপ্তি ভরে বাইরে বেরিয়ে থালা গ্লাস রেখে বাইরে হাত ধুয়ে নিলাম। আপাতত আজকে আর কোনো প্ল্যান নেই, এখন বিশ্রাম। কিন্তু এত তাড়াতাড়ি তাও যাত্রী নিবাসে যেতে মন চাইছিল না। তাই মঠের বাইরে বেরিয়ে চলে গেলাম সেই দোকানে যেখান থেকে শ্রীরামকৃষ্ণদেব সাদা বোঁদে খেতেন। তাদের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ করা হবে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনেকটা রাত হয়ে গেছে তো দোকানে ঢুকে আপনাকে নিজের মধ্যে শিহরণ জাগাতেই হবে, এটা ভেবে যে এই দোকান থেকেই একসময় শ্রীরামকৃষ্ণদেব বোঁদে খেতেন। দোকানটিতে এত এত বোঁদে তৈরি হচ্ছে তা দেখতে লাগলাম। দোকানদারও ডেকে নিলেন ভেতরে। নানা ছোট ছোট গল্প শুনছিলাম তাদের মুখে। ওনাদের বেশি সময় নষ্ট না করিয়ে বেরিয়ে পড়লাম সেখান থেকে। ফেরার পথে রাস্তায় দেখা হলো সৌমেন মহারাজের সঙ্গে। মহারাজ কিছু জিনিস কিনছিলেন, শেষে একটা করতাল গেললেন। হাসি মজা করে বেশ কিছুটা সময় কাটতে লাগলো। যাত্রীনিবাস থেকে শুরু করে মঠের ক্যাম্পাস, চারপাশটা মহারাজের সঙ্গে আমরা ঘুরছিলাম। আবার ভোরে উঠতে হবে মঙ্গল আরতিতে, তাই ভেবে মহারাজ তাড়া দিলেন। চলে এলাম যাত্রীনিবাসে। এত জার্নি, এত দৌড়াদৌড়ি হলেও চারপাশের পরিবেশ কিছুতেই ক্লান্ত হতে দিচ্ছিল না। তবু একটু ঘুমিয়ে নিতে হবে, কালকে আবার ঘোরার জন্য। চলো তাহলে ঘুমোতে যাই। আপাতত কিছুক্ষণের জন্য টাটা, কালকে সকালে উঠে আবার কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। ভোর 3:30-এর মধ্যে চটপট উঠে পড়লাম। স্নান করলাম গরম জলে। মঠে সুন্দরভাবে সবটা ব্যবস্থা আছে। তারপর ধুতি পাঞ্জাবি উড়নি পরে বেরিয়ে পড়লাম যাত্রীনিবাস থেকে। চারদিকটা সম্পূর্ণ নিস্তব্ধ, চারদিকের দোকানপাট একদম বন্ধ। একটাই চায়ের দোকান খোলা আছে, সেটাই চোখে পড়ল।
মঠের সামনে পৌঁছে দেখলাম সবাই অপেক্ষা করছে। এখনো মেন গেট খোলা হয়নি। আমাদের টিমের অনেকেই পৌঁছে গেছে ততক্ষণে। মাথার উপর চন্দ্রদেব তখনও আলো দিচ্ছে। চারদিকে নিস্তব্ধতা আমাদের মঙ্গল আরতির জন্য ব্যাকুলতাকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হলো মঠের গেট। আমরা একে একে ঢুকতে লাগলাম। ঘড়ির কাঁটা মেপে সব নিয়ম। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে ঘুম থেকে জাগিয়ে এই মন্দিরে আনা হয়। হ্যাঁ, সবটাই ঘড়ির কাঁটা মেপে। চলো তোমাদেরও দেখাই কিভাবে ঠাকুরকে তার ঘর থেকে নিয়ে আসা হয় মন্দিরে। এই নিয়মটা বছরের পর বছর মেনে আসা হচ্ছে। মঙ্গল আরতি দেখলাম। চলো তোমাদেরও কিছুটা দেখাই। মঙ্গল আরতি শেষে ঠাকুর এবং রঘুবীরের মন্দিরে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম। যাত্রীনিবাসে পৌঁছে তাড়াতাড়ি তৈরি হতে হবে। 6টার সময় আমরা আবার বেরোবো জয়রামবাটির উদ্দেশ্যে। তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম যাত্রীনিবাসে। এ যাত্রায় শেষবারের মতো চারদিকটা ঘুরে দেখছিলাম। খুব তাড়াতাড়ি আবার এখানে আসার ইচ্ছেটা বেড়ে গেল। ভোরের আলো তখনও ফোটেনি। ঘরের ভেতরে গিয়ে ব্যাগ জামাকাপড় সব গুছিয়ে নিলাম। সবার সঙ্গে গল্পগুজব করে বেরিয়ে দেখলাম ভোরের আলো ফুটে গেছে। যদিও যাত্রীনিবাসের অফিসে তখনও দৈনন্দিন ব্যস্ততা শুরু হয়নি, কিন্তু আমাদের বেরোনোর সময় চলে এসেছে। চলো তোমাদের এই ভোরবেলায় যাত্রীনিবাসের চারপাশটা দেখাই। এত সুন্দরভাবে চারদিকে গাছপালাকে যত্ন করা হয়, যা পরিবেশটাকে আরো সুন্দর করে তোলে। এসব দেখতে দেখতেই বেরিয়ে পড়লাম যাত্রীনিবাস থেকে। যাত্রীনিবাস থেকে বেরিয়ে সামনে দেখতে পেলাম রাস্তার ঠিক অপর প্রান্তেই ভূতির খাল ও শ্মশান। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকালে এই জায়গাটি বিশেষভাবে সম্পর্কিত। কালকে এই জায়গাটা তোমাদের দেখাতে একদমই ভুলে গেছিলাম, যদিও এর সামনে দিয়েই যেন যাতায়াত করেছি। যাবার বেলায় চলো তোমাদেরও একটু দেখিয়ে আনি। বাল্যকালে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ যাতায়াত ছিল এই ভূতির খাল ও শ্মশানে। এই খাল বা লক্ষ্মী জলার কাছে একটা প্রকাণ্ড বটগাছ আছে। এই বটগাছের নিচে শ্রীরামকৃষ্ণদেব ছোটবেলায় দিনরাত্রি অনেক সময় ধ্যান করতেন। ঐতিহাসিক এই গাছটিকে বর্তমানে বাঁচিয়ে রাখার অনেক চেষ্টা করা হচ্ছে। এখানে ঘটা একটা অলৌকিক ঘটনার কথা তোমাদের শোনাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অদ্ভুত উপায়ে শ্মশানের শিবা ও উপদেবতাদের খাদ্য নিবেদন করতেন। তিনি হাঁড়িতে খাওয়ার ভরে বটগাছের কাছে খোলা রেখে দিতেন। উপদেবতারা দল বেঁধে এসে সেগুলি গ্রহণ করত। মাঝে মাঝে খাওয়ার সমেত হাঁড়িগুলো শূন্যে উঠে যেত এবং তিনি উপদেবতাদের দেখতেও পেতেন। শ্মশানের পিছনে যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা এখন জঙ্গল হয়ে গেল, আগে এখানে একটা খাল ছিল।
এটা যে আগে খাল ছিল তা দেখে বোঝার উপায় নেই। কেউ বলবে মাঠ, কেউ বলবে জঙ্গল, কিন্তু এটা একটা আস্ত খাল ছিল যা বর্তমানে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। গতকাল যখন আমরা এলাম তখনও দেখছিলাম এখানে শবদাহ হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে নিয়মিত এই শ্মশান ব্যবহৃত হয়। সামনে মাঠ এবং তার ঠিক পাশেই দেখো যাত্রীনিবাস, যেখানে গতকাল ছিলাম আমরা। বুতির খাল ও শ্মশান দেখে বেরিয়ে পড়লাম মঠের ঠিক সামনের অংশে, যেখানে আমাদের বাস দাঁড় করানো আছে। যেতে যেতে খেয়াল করলাম লাহাপুকুর ও বটবৃক্ষ। কালকে রাতে যদিও এই জায়গাটা দেখিয়েছি, কিন্তু ভাবলাম অন্ধকারে দেখানোর চেয়ে একবার সকালবেলা তোমাদেরকে দেখাই। এই লাহাপুকুর দেখতে দেখতে চলো শোনাই একটা গল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও তার ভাগ্নে হৃদয় একদিন বৃষ্টি স্নাত পড়ন্ত বেলাতে ভূতির খালের দিক থেকে বাড়ি ফিরছিলেন। ঠাকুর লাহাপুকুরে কাদামাখা পা ধোয়ার জন্য এলেন। সঙ্গে সঙ্গে খেয়াল করলেন একটা মাগুর মাছ ঠাকুরের পায়ে জড়িয়ে পড়েছে। ঠাকুর অমনি চেঁচিয়ে বললেন, তুই পালা এক্ষুনি, হৃদয় এলে তোকে মেরে ফেলবে। তারপর মাছটি চলে গেল। বাড়ি ফিরে ঠাকুর তার মাকে ঘটনাটি বর্ণনা করেন এবং মা চন্দ্রাবণী দেবী হেসে বলেন, বেশ করেছিস। পরবর্তীতে এই ঘটনা শুনে ভক্তরা এটা অনুভব করেছিল একটা মাগুর মাছ পর্যন্ত ঠাকুরের চরণে আশ্রয় নিতে সেদিন এসেছিল। তোমাদের গল্প বলতে বলতে চলে এলাম মঠের সামনের অংশে। মঠের ভিতরে ভজন চলছে, চারপাশের পরিবেশটা অপূর্ব লাগছে। মঠের টাইমিংটা তোমাদেরকে বরং দেখিয়ে রাখি। চলো এই যাত্রায় শেষবারের মতো হালদার পুকুরটাও ঘুরে আসি। কালকে খুব সংক্ষেপে বলেছিলাম এই পুকুর সম্পর্কে, আজকে কিছুটা তাহলে বিশদে জানাই। মা শারদার যখন 13 বছর বয়স তখন তিনি কামারপুকুরে ছিলেন। তখনকার সময় একটি অলৌকিক ঘটনার কথা শোনা যায় শ্রী শ্রী মায়ের মুখ থেকে। পাশের গ্রামের পথ আর ঘরগুলো পার করে এত বড় হালদার পুকুরে কি করে স্নান করতে যাবেন মা এমনটা ভাবতেন। এত ছোট মানুষ, সঙ্গে নতুন বউ, একা একা যেতে বেশ অস্বস্তি বোধ করতেন। একদিন এমনই ভাবছেন, স্নান করার সময় হঠাৎ দেখলেন 8 জন মেয়ে এলো। তাদের সঙ্গে শারদামাও রাস্তায় নেমে পড়লেন। 4 জন এগোলেন মায়ের সামনে, 4 জন মায়ের পিছনে। এভাবে তারা পুকুর ঘাটে নিয়ে গেল। শ্রী শ্রী মা স্নান করলেন, তারাও করল। পরে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল একইভাবে। মা যতদিন কামারপুকুরে ছিলেন প্রতিদিন তারা আসতেন এবং মাকে স্নানের সময় নিয়ে যেতেন, আবার ঘরে ফিরিয়ে দিয়ে যেতেন। পরে বর্ণনা পাওয়া যায় যে তারা ছিলেন অষ্টসখী, স্বয়ং মহামায়াকে সঙ্গ দিতে এসেছিলেন। এই পূর্ণ পুকুরের জল মাথায় ঠেকালাম, আশীর্বাদ নিয়ে এগিয়ে গেলাম মঠের ভিতর ঠাকুরকে প্রণাম করতে। প্রণাম করে তাড়াতাড়ি বেরিয়ে এলাম বাসের কাছে। আমাদের টিমের অনেকেই উঠতে দেরি করেছে, তাই আমাদেরও বেশ কিছুটা দেরি হয়ে গেল। মহারাজ তাড়া দিচ্ছিলেন তাই সকলকে, কারণ আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। আজকে আমরা কোন কোন জায়গায় যাব সেটা নিয়ে সংক্ষেপে মহারাজ জানিয়ে দিলেন। ঠাকুর মা স্বামীজির নামে জয়ধ্বনি দিয়ে আমরা রওনা হওয়ার প্রস্তুতি নিলাম। কুয়াশাচ্ছন্ন কামারপুকুরের রাস্তা দিয়ে আমাদের বাসের চাকা এগিয়ে চলল। একে একে নানা স্তব পাঠ চলতে লাগলো। सोमनश्च मे भद्रं च मे श्रेयश्च मे वसश्च मे यशश्च मे भगश्च मे द्रविणं च मे यन्ता च मे धर्ता च मे क्षमश्च मे धृतिश्च मे विश्वं च मे
विश्वं च मे महश्च मे महश्च मे संविच्च मे संविच्च मे ज्ञात्रं च मे यत्रं च मे सुश्च मे सुश्च मे प्रसुश्च मे प्रसुश्च मे क्षीरं च मे क्षीरं च मे लयश्च मे लयश्च मे घृतं च मे घृतं च मे अमृतं च मे घृतं च मे अमृतं च मे अमृतं च मे यक्षं च मे यक्षं च मे अनामयच्च मे अनामयच्च मे जीवतुश्च मे जीवतुश्च मे दीर्घायुत्तं च मे दीर्घायुत्वं च मे अनमित्रं च मे अनमित्रं च मे अभयं च मे अभयं च मे सुगं च मे सुगं च मे शयनं च मे शयनं च मे शुषा च मे सुषा च मे सुदिनं च मे सुदिनं च मे। চারদিকের পরিবেশ জানান দিচ্ছিল জয়রামবাটি খুব বেশি দূরে নয়। শ্রী শ্রী মাতৃমন্দিরের একটা বোর্ড দেখে মনটা আনন্দে ভরে গেল। যদিও এখন আমরা মাতৃমন্দির যাচ্ছি না, আমরা সোজা যাব শিহর সারদা মঠে। বাস আরো কিছুটা এগোলো, ভজন কীর্তন করতে করতে আমরাও এগিয়ে চললাম। কিছুক্ষণ পরে নেমে গেলাম আমরা। মেন পিচের রাস্তায় বাস দাঁড় করানো হলো, সেখানে আমরা নেমে হেঁটে হেঁটে চলেছি সারদা মঠের দিকে। এই ক্ষেত্রের একটি বিশেষ মাহাত্ম্য আছে, তা ওখানে পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। এমন মহৎ জায়গায় যাচ্ছি আর ভজন হবে না, তা কিভাবে হয়? মায়ের নাম করতে করতে এগিয়ে চললাম আমরা। শিহর সারদা মঠে পৌঁছে দেখলাম আমরা বিশেষ দিনেই এসেছি, কারণ আজকে এই সারদা মঠের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তাই প্রেসিডেন্ট মাতাজি এসেছেন সারদা মঠে। স্বামীজি মনে প্রাণে চেয়েছিলেন নারীরা স্বাবলম্বী হোক, তাই প্রথম থেকেই চেয়েছিলেন যে রামকৃষ্ণ মঠের সঙ্গে সঙ্গে নারীদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে সারদা মঠ প্রতিষ্ঠা করা হোক। পরবর্তীতে সেই প্রচেষ্টা সফল হয়েছে। আজ সারদা মঠ বটবৃক্ষের ন্যায় বিরাজ করছে। প্রেসিডেন্ট মাতাজির মঠের প্রবেশের মুহূর্তকে তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এবার তোমাদেরকে দেখাই এই মঠের কেন্দ্রস্থলকে। মঠের মধ্যে এই যে বেলগাছ দেখতে পাচ্ছ, এটা কোনো সাধারণ বেলগাছ না। এই বেলগাছের প্রকৃত মাহাত্ম্য জানতে গেলে আমাদের বেশ কিছুটা পিছিয়ে যেতে হবে। দিনটা ছিল 1760 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরাজি 1853 সালের 22শে ডিসেম্বর। শ্যামাসুন্দরীর কোল আলো করে মর্তে এলেন ছোট্ট সারদা। শ্যামাসুন্দরী দেবীর বাপের বাড়ি শিহর গ্রামের উত্তরপাড়ায়। একবার তিনি সেখানে ঠাকুর দেখতে গেছেন। এরই মধ্যে একদিন বাড়ির কাছে এল্লা পুকুরের পাড়ে শৌচ পেয়েছে তার। তখন অন্ধকার, স্থান ঠিক করতে না পেরে একটি বেলগাছের তলায় বসে পড়েন তিনি। অমনি এক ঝনঝন শব্দ। লাল চেলি পরা এক 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এলো। তারপর তার কাছে এসে দুহাত দিয়ে পিঠের দিক থেকে গলা জড়িয়ে এসে বলল, মা আমি তোমার ঘরে এলাম। তখন শ্যামাসুন্দরী অচৈতন্য হয়ে পড়লেন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে বাড়ি থেকে নিয়ে এলো। তিনি অনুভব করলেন ওই কচি মেয়েটি তার উদরে প্রবেশ করেছে। এই সময় মা সারদার পিতা রামচন্দ্র মশাই কলকাতায় ছিলেন। কলকাতায় যাওয়ার আগেও তিনিও এক অদ্ভুত স্বপ্ন দেখেন। দেখলেন একটি ছোট্ট মেয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে আছে। মেয়েটির রূপ অসামান্য ও গায়ে মূল্যবান অলংকার। রামচন্দ্র প্রশ্ন করলেন, কে গো তুমি? মেয়েটি উত্তর দিল, এই আমি তোমার কাছে এলুম। পরে তিনি শ্যামাসুন্দরী দেবীর মুখে শিহরের সম্পূর্ণ ঘটনা শুনলেন। তারপর থেকে তারা উভয়ই তার জন্মের প্রতীক্ষা করতে লাগলো। শ্রী শ্রী মায়ের জন্মের পূর্বে যে আভাস মিলেছিল তা এই স্থানেই। আজ এখানে মঠের বার্ষিক উৎসব পালিত হচ্ছে।
সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানে আমরাও সামিল হলাম। সৌভাগ্যক্রমে এমন দর্শন হয়ে যাবে তা স্বপ্নেও ভাবিনি। চলো মঠের চারপাশটা তোমাদের দেখাই। শেষে মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে প্রণাম করে বেরিয়ে এলাম আমরা। আর একটু সময় এখানে অতিবাহিত করা যেত, কিন্তু আজকে আমাদের অনেক জায়গায় যেতে হবে, তা তোমাদের আগেই বলেছি, তাই তাড়াতাড়ি একটু বেরোতে হলো। যাই হোক, আমরা আবার এগিয়ে গেলাম আমাদের বাসের দিকে। যেখানে দাঁড় করানো আছে সেখানে চোখে পড়লো একটি কালী মন্দির। সেখানে প্রণাম করে চটপট উঠে পড়লাম বাসে। বাস আবার এগিয়ে চলল পরবর্তী গন্তব্যে। মল্লভূমির পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। সামনেই আমরা দেখতে পেলাম আমোদর নদকে। আমোদর ক্রস করে কিছুটা এগিয়ে গেলাম মায়ের বাগানের দিকে। সেখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা নেমে পড়লাম। এই মায়ের বাগানের অংশটি জয়রামবাটি মঠের অন্তর্ভুক্ত। এর সামনেই আমোদর নদ এবং তার ঠিক পাশেই আমোদর নদের সেই মায়ের স্মৃতি বিজড়িত বিশেষ ঘাট। এই ঘাটে বসেই আমরা সকালে টিফিন করব, এমনটাই ঠিক করা হয়েছে। সেই মতো আয়োজন শুরু হয়ে গেল। একদিকে আয়োজন চলতে থাকছে, আমি ততক্ষণে তোমাদেরকে জানাই আমোদর নদের এই ঘাটের মাহাত্ম্য। শ্রী শ্রী মা শারদার পর তার এক বোন ও 5 ভাই হয়। শারদা ছোটবেলায় এদের দেখাশোনা করত। সে ছিল যেন তাদের আরেকজন মা। ছোট্ট আমোদর নদ জয়রামবাটির পাশ দিয়ে বয়ে গেছে। সেই ছিল শারদার গঙ্গা। শারদা ভাইদের সঙ্গে নিয়ে গঙ্গা স্নান করতে যেত, সঙ্গে জল খাবার মুড়ি নিয়ে যেত। স্নানের পর গাছতলায় বসে ভাইদের সঙ্গে তাই খেত। শারদা দেবী পরে বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম। আমোদর নদই ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। মাঠের আলপথ ধরে ছোট্ট রাঙা পা ফেলে শারদা ভাইদের সঙ্গে নিয়ে ফিরত। শারদার পদতল সত্যি স্থলপদ্মের মতো রাঙা এবং খুব নরম ছিল। এই আমোদর নদের গাছতলায় স্বামী শারদানন্দজি বা শরৎ মহারাজ প্রতিদিন স্নানের পর ধ্যানে বসতেন। এই স্থান মাহাত্ম্যকে স্মরণে রেখে আজ আমরা এখানে বসে মুড়িই খাবো। সৌমেন মহারাজ বসে খুব তাড়াতাড়ি সবার জন্য মুড়ি মাখছেন। এই ঘাটকে কেন্দ্র করে বর্তমানে খুব সুন্দর একটা বাগান তৈরি করা হয়েছে। এর ঠিক কোনায় রয়েছে বিশ্বনাথের মন্দির। মুড়ি মাখা হয়ে গেলে একে একে হাতে করে আমরা তুলে খেতে লাগলাম। সকলে একসাথে থাকার এই আনন্দ। আমি তো আর প্লেটও নেইনি, ওটার থেকে সরাসরি তুলে খাচ্ছিলাম। সাধারণত আমার মুড়ি পছন্দ না, কিন্তু একসাথে সব কিছুই যেন খুব ভালো লাগে। কিছুটা মুড়ি খেয়ে ঘাটে নেমে চারপাশটা ভালোভাবে দেখছিলাম। সংস্কার করার চেষ্টা করা হলেও খুব জীর্ণ দশা এই নদের। সময়ের সঙ্গে সঙ্গে নদের প্রবাহ লোপ পায়। এখানেও তেমনটাই হয়েছে।
কিন্তু যতটা সম্ভব স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এবার চলো ঘাটের পাশে থাকা বিশ্বনাথ মন্দির তোমাদের দর্শন করাই। মন্দিরটা খুব ছোট হলেও পরিবেশটা অসাধারণ। আধ্যাত্মিক পরিবেশ বোধহয় একেই বলে। বিভিন্ন দিক থেকে সেই সময়কার ঘটনাগুলোকে আজকের সঙ্গে মেলাবার চেষ্টা করছিলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে জয়রামবাটির মন্দির। মাঠের এই আলপথ বেরিয়েই মা শারদা আসতেন ভাই বোনদের সঙ্গে স্নান করতে। পূর্বের ন্যায় আজও একইভাবে এখানে চাষবাস করা হয়। এই স্থানেই রয়েছে শ্রী শ্রী মায়ের পিতা ও মাতার সমাধি মন্দির, রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে যে সংরক্ষিত হয়ে আসছে। এই ফুলের বাগানের এক প্রান্তে একটা ছোট্ট মিউজিয়াম বানানো হয়েছে, যেখানে মা শারদার জীবনের নানান ঘটনাকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই দিকগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমোদর নদের পাশেই রয়েছে প্রাচীন বোধিবৃক্ষ, যার তলে বসে ধ্যান করতেন স্বামী শারদানন্দজি মহারাজ। একা একা ঘুরছি দেখে সৌমেন মহারাজ একটা ছবিও তুলে দিলেন। এত দূর থেকে যখন এলাম তখন মিউজিয়ামটাও একটু দেখিয়ে নি তোমাদের। ভিডিওর মাধ্যমে যতটা দেখানো সম্ভব তা দেখানোর চেষ্টা করলাম। শ্রী শ্রী মায়ের জীবনের নানান মূল্যবান কাহিনীকে এভাবেই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে এই চত্বরে ঘুরে বেড়াচ্ছি, এবার বেরোনোর পালা। হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম। বিশ্বনাথের মন্দিরে প্রণাম করে বেরিয়ে সামনের অংশটা কেমন দেখতে তা দেখানোর চেষ্টা করলাম। বর্তমানে জায়গাটার নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী মা শারদা কানন। দল বেঁধে আবার আমরা বেরিয়ে পড়লাম। যে মজবুত সাঁকো এই আমোদর নদের ওপর নির্মাণ করা হয়েছে তা থেকে সামনের দৃশ্যটা অপূর্ব লাগছিল। দেখলাম সৌমেন মহারাজও ক্যামেরাবন্দি করছে মুহূর্তটা। আমি আবার মহারাজকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। দূর থেকে আমোদরকে প্রণাম করে উঠে গেলাম আবার বাসে। এবার গন্তব্য জগদম্বা আশ্রম। বাস থেকে নেমে হেঁটে যেতে যেতে সামনেই পড়ল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। সেখানে প্রণাম করে এগিয়ে চললাম। অদূরেই সামনে জগদম্বা আশ্রম। এই স্থানকে শ্রী শ্রী মা বলতেন তার বৈঠকখানা। বৈঠকখানার এই ঘরের ভিতর ঢোকার সৌভাগ্য হলো। পূর্ণভূমে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। যে ঘরে শ্রী শ্রী মা এসে থাকতেন সেই ঘরের ঢোকার সৌভাগ্য হয়েছে তা এখনো বিশ্বাস হচ্ছিল না। একে একে সবাই প্রণাম করে মায়ের নাম জপ করলাম। জপ করার পর দেখছিলাম কিভাবে আগের মতো একইভাবে এই জায়গাটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। মায়ের ছবির নিচে যে পাথরটা রয়েছে সেই পাথরে স্নান করার সময় পা ঘষতেন স্বয়ং মা শারদা। তোমাদেরকেও ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দেখালাম তাই। তারপর বারান্দায় বসে স্থান মাহাত্ম্য সংকলিত বই একজন পাঠ করতে লাগলো এবং আমরা শুনতে লাগলাম। প্রথমে একটু আস্বাদ না পেলে
নীতি অবলম্বন করে সমস্ত জীবন কাটাবে। তাই ঠাকুর একটু চারপাশটা দেখে এখানে দায়িত্বপ্রাপ্ত মহারাজকে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তার দুপাশে এখনো প্রাচীনত্বের ছাপ এই অঞ্চলে। আদেও 2025 সালে দাঁড়িয়ে আছি না কোন সময় দাঁড়িয়ে আছি ঠিক আন্দাজ করতে পারছি না। মেন রাস্তার উপরে চোখে পড়লেও শ্রীরামকৃষ্ণ বিরজানন্দ আশ্রম। কোয়ালপাড়ার এই অংশগুলো মায়ের বিশেষ স্মৃতি বিজড়িত। সামনে হেঁটে ঢুকলাম কোয়ালপাড়া আশ্রমে। এই কোয়ালপাড়া আশ্রমে এক বিশেষ ঘটনা ঘটেছিল। বাংলা 1318 সালের ইংরাজি 1911 সালে অঘ্রাণ মাসের প্রথম দিকে একদিন খুব সকালবেলা মা ও রাধু এক পালকিতে, লক্ষ্মীদি ও মাকু অপর দুই পালকিতে এবং জামাই মনমথ চতুর্থ পালকিতে এসেছিলেন। অন্যান্য সকলে কেউ গরুর গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে। সেখান থেকে সন্ধ্যায় সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর হয়ে ট্রেনে কলকাতায় যাবেন। শ্রী শ্রী মা পূর্বেই বলেছিলেন কোয়ালপাড়া আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন। সেজন্য যথাযথ সংক্ষেপে পূজার সব আয়োজন করা হয়েছিল। মা সেদিন বলেছিলেন ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব, কিন্তু আমরা জানি শক্তি আরাধনা সহকারে ভগবানের পূজাই বিধি। সেজন্য সেদিন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের দুইখানি ফটোই পূজার জন্য রাখা হয়েছিল। শ্রী শ্রী মা তাড়াতাড়ি স্নান করে শ্রী শ্রী ঠাকুরের ও তার নিজের ছবি দুটোকে মাথায় ঠেকিয়ে ঠাকুর ঘরে ছোট্ট সিংহাসনে নিজের হাতে বসিয়ে ফুল চন্দন দিয়ে পূজা করলেন এবং ব্রহ্মচারী কিশোরীকে দিয়ে সামান্য হোম করালেন। আজও সেই ছোট্ট সিংহাসন, ঠাকুর এবং মায়ের ছবি একইভাবে সেখানে প্রতিষ্ঠিত আছে এবং নিত্য পুজো করা হয়। সেই স্থানই আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দর্শন করে আমরা ভজন শুরু করে দিলাম। ভজন কীর্তন করে প্রণাম করলাম কোয়ালপাড়া আশ্রমের বর্তমান অধ্যক্ষ মহারাজকে। মহারাজ সস্নেহে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, সকলের হাতে লজেন্স তুলে দিলেন। প্রণাম সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম। বাসে করে এখন আমরা এগিয়ে চললাম আমাদের আজকের মূল গন্তব্যে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এবার আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। মূল ফটক দিয়ে প্রবেশ করে সোজা চলে গেলাম মাতৃমন্দিরে। সমবেত কণ্ঠে মায়ের গান শুরু করে দিলাম প্রথমেই। গান চলতে চলতে মায়ের মন্দির বন্ধ হওয়ার সময় চলে এলো। এই সুন্দর মন্দিরটি ঠিক সেই স্থানে নির্মিত যেখানে শ্রী শ্রী মায়ের জন্ম হয়েছিল এবং এখানেই তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল। মায়ের বিবাহ হয়েছিল এই বাড়িতেই এবং তার বাবা মা 9 বছর পর্যন্ত এখানেই বসবাস করেছিলেন।
স্বামী শারদানন্দজি মহারাজ 1923 সালের 19 এপ্রিল বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়ার দিনে বৈশাখ মাসের চন্দ্রাদ্ধে তৃতীয়া তিথিতে এই মাতৃ মন্দিরটি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। শ্রী শ্রী মায়ের সাদা মার্বেল মূর্তিটি উক্ত মন্দিরে স্থাপন করা হয়েছিল। শ্রী শ্রী মায়ের অস্থি আদি গর্ভমন্দিরে আজও সংরক্ষিত আছে। এই মন্দির নির্মাণের জন্য মাটি খনন করার সময় ছোট আকারের একটি শিবলিঙ্গ পাওয়া গেছিল, যেটি আজও সেখানে পুজো করা হয়। শ্রী শ্রী মা নামাঙ্কিত খোদাই করা ধাতব পতাকাটি মন্দিরের সাদা গম্বুজের চূড়ায় শোভিত হয় এবং যেন সমস্ত দর্শনার্থীদের মায়ের অসীম ভালোবাসা এবং করুণা গ্রহণের জন্য সেখানে আসার আহ্বান জানায়। ভজন কীর্তন জপ শেষ করে ভেতরে দর্শন করলাম মায়ের পুরাতন বাড়ি এবং নতুন বাড়ি। চলো তোমাদেরও দেখাই, সঙ্গে জানাই সেই বাড়ি সম্পর্কে। প্রথমে গেলাম মায়ের পুরাতন বাড়িতে। আমাদের সঙ্গে ছিলেন জয়রামবাটির পিনাকি মহারাজ। মহারাজই প্রত্যেকটা স্থানে গিয়ে আমাদের বিশদে জানাচ্ছিলেন। ওনার সঙ্গে আমরা গেলাম মায়ের পুরাতন বাড়িতে। শ্রী শ্রী মায়ের ভাইদের মধ্যে সম্পত্তি ভাগাভাগির ফলে তিনি যে বাড়িতে এতদিন বসবাস করেছিলেন সেই বাড়িটি তার ভাই প্রসন্ন মুখোপাধ্যায়ের ভাগে পড়ে এবং তিনি দীর্ঘদিন ধরে তার সঙ্গে সেই বাড়িতেই বসবাস করতেন। এই বাসস্থানটিকে বর্তমানে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি বলা হয়। বেলুড় মঠের কর্তৃপক্ষ প্রসন্ন মুখোপাধ্যায়ের পুত্রের কাছ থেকে পূর্বোক্ত বাড়িটি কিনে নেয় এবং শ্রী শ্রী মায়ের পবিত্র স্মৃতি সংরক্ষণের জন্য আশ্রমের তত্ত্বাবধানে দেয়। তিনি প্রায় 52 বছর অর্থাৎ 1863 থেকে 1915 সাল পর্যন্ত এই বাড়িটি ব্যবহার করেন। এই বাড়িতে অনেক ব্যক্তি তার কাছ থেকে দীক্ষা, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস গ্রহণ করেন এবং এর ফলে এটি ধন্য হয়ে ওঠে। এছাড়াও তিনি এই বাসস্থানেই দেবী জগদ্ধাত্রীর পূজাও করতেন। মায়ের ব্যবহৃত এই বাড়ি পূর্বের ন্যায় একইভাবে সংরক্ষণ করা হচ্ছে। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি মায়ের নতুন বাড়ির দিকে। ভক্তদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল বাড়িতে থাকার ব্যবস্থা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেই কারণেই স্বামী শারদানন্দজি মহারাজ পূর্ণপুকুরের পশ্চিম পাড়ে এই জমিটি কিনেছিলেন এবং 1915 থেকে 16 সালে তার উপর শ্রী শ্রী মায়ের জন্য পৃথক একটি বাড়ি তৈরি করেছিলেন। এটি দেবী জগদ্ধাত্রীর নামে নিবন্ধিত হয়েছিল। এই নতুন বাড়িতে 4 কোণে 4টি খড়ের ছাদযুক্ত মাটির বাড়ি রয়েছে। তিনি এই ঘরগুলির মধ্যে একটি নিজের বাসের ঘর, অন্যটি ঠাকুর পূজার ঘর হিসেবে ব্যবহার করতেন। এই ঘরে তিনি অনেক ভক্তকে দীক্ষা, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস প্রদান করেছিলেন। বর্তমানে এই ঘরটি একটি মন্দিরে রূপান্তরিত হয়েছে, যেখানে শ্রী শ্রী মায়ের একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতি রয়েছে। এর সংলগ্ন ঘরটি রান্নাঘর হিসেবে ব্যবহৃত হতো। এখানে রান্নাঘরের বিপরীত কক্ষটি শ্রীমায়ের ভাগ্নি নলিনী দিদির বাসস্থান ছিল। পশ্চিমমুখী এবং বর্তমানে রেলিং দ্বারা বেষ্টিত বাকি ঘরটি শ্রীমা দেবী জগদ্ধাত্রীর পূজার জন্য এবং অন্যান্য সময় ভক্তদের থাকার জন্য সংরক্ষিত ছিল। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানেরা যেমন স্বামী শারদানন্দ, স্বামী সুবোধানন্দ এবং অন্যান্য ভক্তরা জয়রামবাটিতে ভ্রমণের সময় এই ঘরে এসে থাকতেন। এবার যাচ্ছি চারপাশে আরও কিছু শ্রী শ্রী মায়ের লীলাক্ষেত্রে। মাতৃমন্দিরের মূল ফটকের বাইরে দিয়ে মায়ের নতুন বাড়ির পাশ দিয়ে হাঁটতে লাগলাম। বেশ কিছুটা গিয়ে সামনে চোখে পড়ল মায়ের ঘাট। না, এটা আমাদের বাগবাজারের মায়ের ঘাট না, এটা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে মায়ের ঘাট। সংসারের কাজে ভাইদের দেখাশোনা করা ছাড়া সংসারের আরও কত রকম কাজে মা শারদা ছেলেবেলা থেকেই তার মাকে সাহায্য করতেন। খেতে মজুতরা কাজ করছে, শারদা তাদের জন্য জলখাবার নিয়ে আসতো। মায়ের সঙ্গে গাছ থেকে তুলো তুলতো। একবার পঙ্গপালে ক্ষেতের সব ধান খেয়ে যায়। শারদা মাঠ ঘুরে ঘুরে ক্ষেত থেকে ধানের শীষ কুড়িয়ে নিয়ে আসতো। গরিবের সংসার, বাড়িতে গরু আছে, তার জন্য ছোট্ট শারদা জলে নেবে দল ঘাস কেটে নিয়ে আসতো। সে সময় এক অদ্ভুত মজার ঘটনা ঘটেছিল। দল ঘাস কাটার সময় নিত্য দেখত কোথা থেকে তারই সমবয়সী একটি মেয়ে এসে তার সঙ্গে কাজ করছে। এক আটি ঘাস কেটে পুকুর পাড়ে রেখে ফিরে আসতে না আসতেই দেখত সেই মেয়েটি আরও এক আটি ঘাস কেটে নিয়ে যাচ্ছে। ওই যে দেবীটি মেয়ের রূপ ধরে আসতো, সে শুধু দল ঘাসই কেটে দিত না। সারদা দেবী পরে বলেছেন, দেখতুম আমারই মতো একটি মেয়ে সবসময় আমার সঙ্গে সঙ্গে থেকে কাজে সাহায্য করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদও করত। আজ এখানে হয়তো দল ঘাস নেই, কিন্তু একইভাবে পুকুরটি রয়ে গেছে। মায়ের ঘাট দর্শন করে এবার আমরা চলেছি যাত্রা সিদ্ধিদেবের মন্দিরে। প্রাচীন এই মন্দিরটি গ্রামের সকলের পরিচিত। যখনই কেউ কোনো কর্ম উদ্দেশ্যে গ্রামের বাইরে যেতেন, এই মন্দির প্রণাম করে যেতেন। কথিত আছে এখানে প্রণাম করে কোনো কাজে গেলে তার উদ্দেশ্য অনেকাংশে সফল হতো। শ্রী শ্রী মা যখন কামারপুকুর, কোয়ালপাড়া বা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেন, তখন মা এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেতেন।
যাত্রাসিদ্ধি জিউকে প্রণাম করে সতীশ সদনের পাশ দিয়ে ফিরে এলাম মাতৃমন্দিরের দিকে। পূর্বের ন্যায় আজও একইভাবে এখানে খড়ের ছাউনিকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়। মায়ের নতুন বাড়ির পাশের রাস্তা দিয়ে যেতে যেতে একটা গল্প বলি শোনো। এই যে মায়ের নতুন বাড়ি, তার ঠিক সামনে দেখো একটা বড় বাড়ি। আজ মাঝখানে যে রাস্তা রয়েছে তা আগে অনেক ছোট ছিল। মায়ের নতুন বাড়ির জানালা দিয়ে মায়ের পোষা বেড়াল রাস্তা টপকে সামনের বাড়িতে চলে গেলে মা সেই বেড়াল খুঁজতেন জানলা দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বাড়ির পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে জানলার গড়াত দেখতে পাচ্ছ তোমরা, সেটা কিন্তু একইভাবে আছে। এই বাড়ির লোকেরা মায়ের স্মৃতি বিজড়িত এই জানলার গড়াদের পরিবর্তন করতে চাননি, তাই বাড়ি কাঁচা থেকে পাকা হলেও গড়াতগুলো কিন্তু একইভাবে রয়ে গেছে। এর ঠিক পাশেই দেখতে পেলাম পূর্ণপুকুর। এই পুকুরটি শ্রী শ্রী মায়ের নতুন বাড়ির পূর্ব দিকে অর্থাৎ মাতৃমন্দিরের সামনে অবস্থিত। এই পূর্ণপুকুর মা নিয়মিত ব্যবহার করতেন। আজও গ্রামের লোক একইভাবে এই পুকুর ব্যবহার করে, যদিও মায়ের স্মৃতি বিজড়িত হওয়ায় তা বিশেষভাবে সংরক্ষিত হয়। পূর্ণপুকুরের পাশে রাস্তা দিয়ে এগিয়ে চললাম। দোতলা তিনতলা মাটির বাড়ি, ভাবা যায় কি সুন্দরভাবে না মেনটেন করা হয় বাড়িগুলো। সামনে বেশ কিছুটা হেঁটে চলে এলাম সিংহবাহিনী মায়ের মন্দিরে। জয়রামবাটিতে এই মন্দির থাকলেও শ্রী শ্রী মায়ের জীবনের একটি ঘটনা এই মন্দিরের মাহাত্ম্যকে আরও প্রসারিত করেছিল। স্বয়ং মহামায়া যেন মর্তে এসে নিজের বিশেষ রূপকে সবার সামনে তুলে ধরলেন। শ্রীমায়ের দক্ষিণেশ্বরের স্বাস্থ্য তখন খুব খারাপ, বর্ষাতে প্রায় আমাশা হতো। শ্রী শ্রী মা তাড়াতাড়ি এই রোগে আক্রান্ত হলেন। শম্ভুবাবু তাকে সুস্থ করার জন্য বিশেষ যত্ন নিলেন, কিন্তু কোনো ফল হলো না। শ্রীমা তথাপি শাশুড়ি ও পতির সেবা ছেড়ে অন্যত্র যেতে চাইলেন না। সুতরাং অসুখ দিয়ে আরও কিছুদিন এইভাবে কাটিয়ে দিলেন। অবশেষে কিছুটা সুস্থ হলে তিনি পিত্রালয় অর্থাৎ জয়রামবাটিতে চলে এলেন, সম্ভবত 1882 সালে। কিন্তু সেখানে উপস্থিত হওয়ায় অল্পদিনের মধ্যে আবার ওই রোগের আক্রমণে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। এমনকি রোগ এত বেড়ে গেল যে জীবন সংশয় হয়ে উঠল। ওই রোগের আবার আক্রমণে শ্রীমাকে ঘন ঘন শৌচে যেতে হতো, অথচ শরীর এত দুর্বল এবং জরাজীর্ণ হয়ে পড়েছিল যে বারবার যেতে আসতে কষ্ট হতো। তাই বাড়ির পাশে কলুগেরের পাড়ে শুয়ে থাকতেন তিনি। সেই সময় পুকুরের জলে নিজের হাড় মাংস চামড়ার ছবি দেখে এমন তার মনে হয়েছিল যে এই দেহ আর কদিনই বা থাকবে। বলেছিলেন তার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক দিয়ে রক্ত ঝরছে। উমেশ অর্থাৎ মায়ের ভাই বলল, দিদি এখানে সিংহবাহিনী মায়ের মন্দির আছে, করতে দেবে? সেই মাকে রাজি করে নিয়ে গেল। পূর্ণিমার রাতে মায়ের কাছে অমাবস্যা, চোখে দেখতে পেতেন না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের থানে পড়েছিলেন। আবার আমাশা, 3-4 বার হাতড়ে হাতড়ে রাতেই শৌচে যেতে হয়েছিল। পাশেই ভিক্ষেমার ঘর, সে মাঝে মাঝে গলা খেঁকানি দিত যাতে মা ভয় না পায়। কামারদের একটি মেয়ের বেশে রাধুর মতো বড় 12-13 বছরের একটি মেয়ে। কিছুক্ষণ পরেই মাকে এসে বললেন, যাও যাও, অমন অসুখ কি ফেলে রাখতে আছে নাকি, যাও এক্ষুনি। এই ওষুধ দিয়ে দিতেই ভালো হয়ে গেল। সঙ্গে মাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার চোখে রস দিলে ফোঁটা ফোঁটা করে দিলে ভালো হয়ে যাবে। সঙ্গে মাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিলে ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই শ্রীমাকে দিলেন, আর লাউ ফুলের ফুট চোখে দিলেন। দিতেই যেমন জাল টেনে আনে অমনি চোখের সব ময়লা টেনে বার করে দিল। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলোটুলোও কমে গেল, বেশ ঝরঝরে হলো। কেউ জিজ্ঞাসা করলে মা বলতেন মা সিংহবাহিনী ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, শ্রীমাও ওষুধ পেলেন, জগৎ ধন্য হলো। আগে যদিও সিংহবাহিনী মাকে অত কেউ জানতো না, মাহাত্ম্য মা স্বয়ং এসে প্রচার করেছিলেন। সিংহবাহিনী মায়ের মন্দিরের থান থেকে একটু মাটি নিলাম। পুণ্যার্থীরা এই মাটিকে পবিত্র বলে মনে করে সঙ্গে রাখেন, আমিও সেই সুযোগ হাতছাড়া করলাম না। ফিরে এলাম মাতৃমন্দিরে। আশেপাশের পরিবেশটা ঘুরে দেখছিলাম। মাতৃমন্দিরের ঠিক সামনেই যে ছোট্ট ঘর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধর্ম ঠাকুরের মন্দির।
পূর্ণিপুকুরের পাশে ছোট এই ঘরে সারদা দেবীর গৃহদেবতা সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর পূজিত হন। আগে এখানে শীতলা ও শালগ্রাম শিলা পূজা করা হতো। পরবর্তীকালে এই মন্দিরে আরও কিছু দেবদেবীর মূর্তি ও ছবি স্থাপন করা হয়। গৃহদেবতার মন্দিরকে পূর্বের ন্যায় একইভাবে আজও সংরক্ষণ করে রাখা হয়েছে। এবার দেখে নাও মাতৃ মন্দিরের চারপাশের পরিবেশ। পুরো অংশটা কোনো না কোনোভাবে শ্রী শ্রী মায়ের স্মৃতি বিজড়িত। এসব দেখতে দেখতেই দুপুরে প্রসাদ পাওয়ার সময় চলে এলো। চলে গেলাম প্রসাদ পাওয়ার ঘরে। আজকে শ্রী শ্রী মায়ের ভোগ প্রসাদে দেওয়া হয়েছে ভাত, সবজির তরকারি, ডাল, চাটনি, পায়েস ও মিষ্টি। পেট ভরে প্রসাদ খেয়ে বেরিয়ে এলাম সামনের দিকে। যে স্থানে বসে মায়ের এই বিখ্যাত ছবিটি, সেই স্থানটি দেখছিলাম। এবার জয়রামবাটি ছেড়ে বেরোনোর পালা। মেন রাস্তায় ওঠার মুখে শ্রী শ্রী শীতলা মাতা ও শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে প্রণাম করলাম। রাস্তার পাশে অপূর্বই মন্দিরটা। বেশ প্রাচীন মন্দিরটি হলেও বর্তমানে নবরূপে নির্মিত হয়েছে। বিভিন্ন দিক থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। রাস্তার অপর প্রান্তে রয়েছে তুলসী মঞ্চ। এর সামনে দাঁড়িয়ে সৌমেন মহারাজ আখের রসও খাওয়ালেন। তারপর তাড়াতাড়ি বাসে উঠে যেতে বললেন। ওনার কথা মতো উঠে পড়লাম বাসে। তারিখের নিরিখে শীতকাল বলা হলেও সূর্যের তাপ সে কথা বলছে না। এই সময় প্রচন্ড গরম পড়ে গেছে। বাস এগিয়ে চলছে। এদিকে হঠাৎ হাতে ধরিয়ে দেওয়া হলো হাজমোলা, ছোট্ট রিফ্রেশমেন্ট আর কি। কিছু পরেই গাড়ি থামলো। বাস থেকে নেমে দেখতে পেলাম সামনেই তেলোভেলোর মাঠ। শ্রী শ্রী মায়ের লীলায় এই মাঠের বিশেষ মাহাত্ম্য আছে। কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন শ্রী শ্রী মা। একবার কোনো পর্ব উপলক্ষে শ্রী শ্রী মা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলেছেন। শরীরের অপ্রতার জন্য তিনি বারবার সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন। কামারপুকুর থেকে আরামবাগ 4 ক্রোশ পথ, আর আরামবাগের পরেই 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠ, যে মাঠ তখন ছিল ডাকাতদের জন্য কুখ্যাত। শ্রী শ্রী মায়ের সঙ্গীরা ডাকাতের ভয়ে মাঠটি তাড়াতাড়ি পার করতে চাইলেন, কিন্তু মাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তারা তাকে পিছনে ফেলেই এগিয়ে গেলেন। সন্ধ্যার ঘন অন্ধকারে মাঠ ছেয়ে গেল। একাকী শ্রী শ্রী মা চরম উৎকণ্ঠার পথ চলেছেন। হঠাৎ তার সামনে অন্ধকারের মধ্যে পথ রোধ করে দাঁড়ালো এক ঘোর কালো বর্ণের বিরাট পুরুষ মানুষ। হাতে তার রূপোর বালা, ঘন কোকড়া চুল, কাঁধে বিরাট লাঠি। মা বুঝলেন লোকটি ডাকাত। লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষস্বরে বললেন, কে গো, এই সময় দাঁড়িয়ে আছো? কোথায় যাবে? শ্রীমা বললেন, পূবে। ডাকাত আরও রুক্ষস্বরে বলল, সেই পথ নয়, ওই পথে যেতে হবে। এর মধ্যে ডাকাতটি মায়ের মুখের একেবারে কাছে এসে পড়েছে। মায়ের মুখের ওপর চোখ পড়ায় হঠাৎই তার মনের ভাবের পরিবর্তন হলো। সে নরম সুরে মাকে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। সে পিছিয়ে পড়েছে। মা দেখলেন সত্যি একটু দূরে একটি স্ত্রীলোককে দেখা যাচ্ছে। সে এদিকেই এগিয়ে আসছে। ভরসা পেয়ে মা পুরুষ মানুষটিকে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে। আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে তাদের সঙ্গে একটু পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন। আমি তার কাছেই যাচ্ছি। তুমি যদি আমাকে সেখান পর্যন্ত নিয়ে যাও, তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। মায়ের কথা শেষ হতে না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল। মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলেন। ভাগ্যে বাবা আর তুমি এসে পড়লে, নাইলে কি করতুম বলতে পারিনে। মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির হৃদয়ে গলে গেল। সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল।
শ্রীমা ক্লান্ত হয়ে পড়লে স্ত্রীলোকটি নিজের কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিল। মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুড়কি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে গেলে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিল। পরের দিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বলল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। সে চলে গেলে মায়ের সঙ্গীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন এবং মায়ের মুখে সব কথা শুনলেন। মা বলতে লাগলেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে কী করতুম তা বলতে পারি না। দুপুরে সকলের খাওয়ার পর যখন পথে বিদায়ের পালা এলো তখন তিনজনেই কাঁদতে লাগলেন। ডাকাত দম্পতি শ্রীমায়ের আঁচলে ক্ষেতের কড়াইশুঁটি বেঁধে দিয়ে বলতে লাগলেন, মা শারদা, রাতে যখন মুড়ি দিয়ে খাবি তখন এগুলো দিয়ে খাস। মাও তাদের অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে তাকে মাঝে মাঝে দেখে আসতে। সত্যি এই ডাকাত দম্পতি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে নানা উপহার নিয়ে মাকে দেখতে যেতেন। মায়ের মুখে তাদের সকল কথা শুনে ঠাকুরও তাদের সাথে ঠিক জামাইয়ের মতোই ব্যবহার করতেন। এই সেই তেলোভেলোর মাঠ, এখানেই ঘটেছিল সেই ঘটনা। তাই সেই ঘটনাকে স্মরণে রেখে বর্তমানে একটি মন্দির নির্মিত হয়েছে। আজ এখানে শ্রীমায়ের, ঠাকুরের এবং স্বামীজির নিত্য পুজো করা হয়। মন্দির সংলগ্ন অংশটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। ঐতিহাসিক এই তেলোভেলোর মাঠ দেখলে মনের মধ্যে শিহরণ জাগবেই। এই মন্দির ছেড়ে বেরিয়ে এলাম মাঠের অপর প্রান্তে। এখানে রয়েছে ডাকাত কালী মায়ের মন্দির। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটাবো এমনটা ভেবে চলে এলাম। আজও এখানে চারপাশের পরিবেশ দেখলে বোঝা যায় আজ থেকে অত বছর আগে কতটাই না গভীর জঙ্গল ছিল এই সব অঞ্চল। ঠিক এই জায়গাতেই ডাকাতের কবলে পড়েছিলেন শ্রীশ্রীমা এবং শোনা যায় ডাকাত নাকি তার পিছনে স্বয়ং মা কালীকে সেই সময় দেখেছিলেন। এই অংশটিকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। পুকুরের পাশে ছবি এবং বিবরণের মাধ্যমে জায়গার মাহাত্ম্য বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরাও বেশ কিছুটা বসে এখানে স্থান মাহাত্ম্য আলোচনা করতে লাগলাম। সঙ্গে চলতে লাগলো মায়ের নামে ভজন। এই ডাকাত কালী মায়ের স্থায়ী মূর্তি স্থাপন করা হয় 2010 সালের 10ই জুলাই। মূর্তি উন্মোচন করেছিলেন স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ, যিনি ছিলেন তৎকালীন অধ্যক্ষ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের। এখন এখানে মায়ের মন্দিরে নিত্য পুজো সম্পন্ন হয়। আশেপাশে দেখে বুঝতে পারলাম ছুটির দিনে বেশ কিছু লোক দল বেঁধে এসে পিকনিক করতে এসেছে এখানে। এখানে প্রাচীন একটি পুকুর রয়েছে। আগে জঙ্গলের মধ্যে ছিল, এখন অবশ্য সেই জায়গাতেই রয়েছে, কিন্তু আগের সেই জঙ্গল আর এখানে নেই। বেশ কিছুটা সময় কাটিয়ে মা ডাকাত কালীকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আবার বাসের দিকে। বাস আবার আপন মনে এগিয়ে চলল। এবার গন্তব্য বেশ কিছুটা দূরে, সেই মতো এগিয়ে চললাম।
বেশ কিছুটা পথ পেরিয়ে নামলাম আটপুরে। আগে থেকে এখানে আসবো তা জানানো ছিল। আটপুর রামকৃষ্ণ মঠ হলো শ্রী রামকৃষ্ণদেবের পার্শ্বদ শিষ্য স্বামী প্রেমানন্দজি মহারাজের জন্মস্থান। প্রেমানন্দজি মহারাজ বা বাবুরাম মহারাজ ছিলেন এই আটপুর জমিদার বাড়ির ছেলে। আজ যে জমিদার বাড়িকে মঠে রূপান্তরিত করা হয়েছে। এই মঠে আমাদের বিকালের জলখাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। যে সময় এই মঠে আমাদের আসার কথা ছিল তার চেয়ে বেশ কিছুটা দেরিতে আমরা এখানে পৌঁছলাম। খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে আসছে, তাই মঠে ঢোকা মাত্রই তাড়াতাড়ি আমাদের বিকালের জলখাবার খেতে বসিয়ে দেওয়া হলো। জলখাবারের যৎসামান্য আয়োজন করা হবে জানতাম, কারণ আমরা দুপুরে জয়রামবাটি থেকে প্রসাদ পেয়েই এসেছি। কিন্তু এখানে খেতে বসে আমরা একেবারে অবাক। এ তো এলাহি আয়োজন, জমিদার বাড়িতে সত্যিই জমিদারি আয়োজন, একের পর এক খাবার। সন্ধ্যা হয়ে আসছে দেখে এখানকার মহারাজ আমাদের সঙ্গে নিয়ে গেলেন চারদিকের লীলাক্ষেত্র পরিদর্শনে। প্রথমে তিনি নিয়ে গেলেন নরেন্দ্র সরোবরে। গ্রামের পথ যেতে যেতে শুনলাম এর মাহাত্ম্য। এই নরেন্দ্র সরোবর হচ্ছে সেই সরোবর যেটি এই আটপুর গ্রামের শান্ত ও নির্জন স্থানে অবস্থিত। এই নরেন্দ্র সরোবর যেখানে স্বামীজি এবং অন্যান্যরা স্নান করেছিলেন তাদের স্মৃতি বহন করে। এখানে স্বামী ত্রিগুণাতীতানন্দ, যিনি প্রায় সাঁতার জানতেন না, একদিন এই হ্রদে ডুবে যাচ্ছিলেন। স্বামী নিরঞ্জনানন্দ তাকে উদ্ধার করেছিলেন। সেই স্মৃতিতে আজও মহারাজরা এখানে আসেন এবং স্নান করেন। অনেকে সরোবর পারাপারও করেন। মহারাজ শোনালেন এখানকার স্থান মাহাত্ম্য। কয়েকটা পুকুর, তো এটি পরবর্তী স্বামীজিরা আসতেন স্নান করতেন বলে এটা স্বামীজির নামে নরেন্দ্র সরোবর। এটা ছিল ঘোষ পুকুর, ঘোষের পুকুর। এই গ্রামে দুটি জমিদার বাড়ি। ঘোষ বাড়ি হলো মহারাজের পৈতৃক বাড়ি, আর মিত্র বাড়ি হলো মাতুলালয়। আর বলরাম বাবুর বাড়ি এটা পৈতৃক বাড়ি, কিন্তু এখানে সম্ভবত বলরাম বাবুর জন্মও এখানে। তারা বলরাম বোস আচ্ছা। এখানে ওই আটপুর যে পুণ্যতীর্থ আটপুর বইটা পড়ে যদি পড়ে আসতে খুব ভালো হতো। ঠাকুর এখানে এসেছেন ওই দিকটা। তারপরে এই মহতী পুণ্য সরোবরের জল মাথায় নিয়ে ফিরে গেলাম আবার মঠের দিকে। মহারাজ দূর থেকে দেখালেন শ্রী শ্রী মায়ের ঘর এবং যেখানে মা স্নান করতেন সেই পুকুর। মায়ের ঘরের ভিতরে ঢুকেও দেখাবো তোমাদের। এই যে জলা অংশগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পরিখা। তৎকালীন সময় এটাকে বানানো হয়েছিল জমিদার বাড়িকে আশেপাশের আক্রমণ থেকে রক্ষা করতে। এইসব পরিখাতে আগে ভয়ঙ্কর সব জলজ জীবকে রাখা হতো। বর্তমানে যদিও তা অনেক সংকীর্ণ হয়ে গেছে, তবু পরিষ্কার বোঝা যাচ্ছে কিভাবে জমিদার বাড়িকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এই পরিখা। মহারাজ আমাদের সামনের অংশে নিয়ে গেলেন। এখানে রয়েছে আটপুর পল্লীর রামকৃষ্ণ মঠ চালিত বিদ্যালয়। ঢুকেই আমাদের মনটা ভালো হয়ে গেল পথে ছড়িয়ে থাকা এত এত পলাশ ফুল দেখে। ফুল সমেত গাছ কি অপূর্বই না শোভা পাচ্ছে। এত সুন্দর ফুল দেখে লোভ সামলাতে না পেরে যে যার মতো ফুল কুড়োতে লাগলো। সরস্বতী পুজোর কথা খুব মনে পড়ছিল, যখন এই পলাশ ফুল জোগাড় করতে কতই না বেগ পেতে হয়। কিন্তু এখানে দেখো কত কত ফুল পড়ে রয়েছে। তারপর আবার ঢুকে পড়লাম স্কুলের মধ্যে। স্কুলের অফিসে ঢোকার জন্য আহ্বান জানালেন মহারাজ। এই অফিসটি বুক ব্যাংক ও গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হয়। অফিসে ঢোকার পর সকলে সেখানেই বসে পড়লাম। মহারাজ সকলের হাতে লজেন্স তুলে দিলেন। নানা কথা চলতে চলতে ভালোভাবে স্কুলটা দেখে আবার বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় আমি আবার কয়েকটা পলাশ ফুল তুলে নিয়েছিলাম। এই লোভ থেকে কিছুতেই যেন নিজেকে সামলানো যাচ্ছে না। ফিরতে ফিরতে চোখে পড়ল মঠের একটা বিল্ডিং। সেই বিল্ডিংকে ফেলেই প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাসগৃহ ও ধ্বনিমণ্ডপ। রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিশেষ অংশ হলো এই ধ্বনিমণ্ডপ।
এখানেও মহারাজ গল্পের ছলে সবটা বলছিলেন। সারদা মাকে জ্যান্ত দুর্গা ভেবে এখানে দুর্গাপুজো বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে আবার সেই জ্যান্ত দুর্গার নিজে এসে এই দুর্গাপুজো শুরু করেছিলেন। এই ধনী মণ্ডপের ইতিহাস তোমরা কি জানো? তাহলে চলো তোমাদেরকে একেবারে জানিয়ে দিই এর ইতিহাস। বরানগর মঠের তখনও সবে প্রাথমিক অবস্থা চলছে এবং ত্যাগী ভক্তদের মধ্যে সম্ভবত তারক, বুড়ো গোপাল, কালী ও শশী এখানে স্থায়ীভাবে আছেন। এমন সময় শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর থেকে নিমন্ত্রণ আসলো বড়দিনে সেখানে যেতে হবে। প্রথমে কথা ছিল নরেন্দ্র, বাবুরাম প্রভৃতি 4 জন এখানে যাবে, কিন্তু জানাজানি হয়ে ব্যাপারটা বেশ বড় দলে পরিণত হয়ে গেল। ওই আমাদের এই আধ্যাত্মিক যাত্রার মতোই নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা ট্রেনে চড়ে সেখানে চললেন। সঙ্গে বায়া, তবলা, তালপুরা নিতে ভুললেন না। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরগামী গাড়িতে উঠেই নরেন্দ্রনাথ গান ধরলেন, শিব শঙ্কর বোম বোম ভোলা ইত্যাদি। এইভাবে সমস্ত পথটি গান বাজনা ও আনন্দরোলে মুখরিত করে তারা হরিপাল স্টেশনে নামলেন এবং সেখান থেকে 8 মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়ে সন্ধ্যার পূর্বে আটপুরে পৌঁছলেন। তাদেরকে কাছে পেয়ে বাবুরামের মা শ্রীযুক্ত মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হলেন এবং সকলকে পুত্রের মতো গ্রহণ করে খাবার দাবার, ঘুমানোর সব সুব্যবস্থা করে দিলেন। জমিদার বাড়িতে লোকজনের অভাব না থাকলেও এদের আদর যত্নের ভার তিনি সহস্তে নিয়েছিলেন। পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারে স্বাচ্ছন্দ্যে আহার বিহারের সুযোগ পেয়ে ত্যাগী যুবকবৃন্দ নানা শাস্ত্র আলোচনায় প্রাণ ঢেলে দিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, উপদেশ, আদর্শ জীবন ও তাহার অর্পিত দায় ইত্যাদি তাদের অবিরাম আলোচনার বিষয় হলো। আর সঙ্গে সঙ্গে শাস্ত্র ব্যাখ্যা, স্তবশ্রুতি, ভজন কীর্তন, জপ ধ্যান তো চলতেই থাকলো। এই রূপে একটা জমাট ভাবের আকর্ষণে তারা নিজ নিজ পৃথক অস্তিত্ব হারিয়ে নরেন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সত্তায় পরিণত হলেন। এরই মধ্যেই 24শে ডিসেম্বর 10ই পৌষ, সেদিন ছিল শুক্রবার। এক অপূর্ব ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে এক অবিস্মরণীয় হয়ে উঠল। সন্ধ্যার অনেক পরে বাহরে ধুনি জেলে নক্ষত্র খচিত উজ্জ্বল মুক্ত আকাশের নিচে ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে মগ্ন হলেন। ধ্যানান্তে তারা ঈশ্বর আলোচনায় রত আছেন। এমন সময় নরেন্দ্রনাথ কমে যীশুখ্রিস্টের ত্যাগ, তপস্যাভূত অপূর্ব জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় আদ্যপান্ত অনর্গলভাবে বলে যেতে লাগলেন। তারপর সেন্ট পল হতে আরম্ভ করে বিভিন্ন ত্যাগী শিষ্যদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মবিসর্জনের ফলে কিরূপে খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় প্রচারিত এবং প্রসারিত হয়েছিল তার ইতিহাস তিনি বর্ণনা করে গুরু ভাইদের এক ত্যাগৈশ্বর্যমণ্ডিত প্রেরণাময় নতুন রাজ্যে নিয়ে গেলেন এবং সকলের নিকট সাদরে আবেদন জানালেন তারাও যেন যীশুখ্রিস্ট এবং তার শিষ্যবৃন্দের মতো পবিত্র জীবনযাপন গঠনপূর্বক উহা জগৎ কল্যাণে উৎসর্গ করতে পারেন। সে প্রাণপদ বাগ্মিতার প্রভাবে গুরু ভাইরা উঠে দাঁড়ালেন এবং পরস্পরের সামনে ধুনির লেলিহান অগ্নিশিখাকে সাক্ষী রেখে শ্রী ভগবানের পাদপদ্মে নিজেদের অটুট সংকল্প জানালেন এবং তাহারা সংসার ত্যাগ করবেন। সম্মুখস্থ অগ্নিশিখা তাদের ভাবোজ্জ্বল বদনোপরি প্রতিফলিত হয়ে সে আবেগময় প্রতিজ্ঞাকে আরও ভাস্করতর করে তুলল। সমস্ত বায়ুমণ্ডল যেন অপূর্ব ভগবত প্রেরণায় শিহরিত হয়ে উঠল এবং স্তব্ধ নয়ন বিস্ফোরিত করে সে অনুপম দৃশ্য প্রাণ ভরে দেখে নিল। পুনর্বার সাধারণ ভূমিতে তাদের মন নামিয়ে আসিলে তারা এটা ভেবে আশ্চর্য হলেন যে সেই সন্ধ্যাটি ছিল যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্ষণ। পরবর্তীকালে সংঘ গঠনে আটপুরের অবদানের কথা স্মরণপূর্বক পূজ্যপাদ স্বামী শিবানন্দ ঠাকুর বলেছিলেন, ঠাকুর তো আমাদেরকে সন্ন্যাসী করেই দিয়েছিলেন। ওই ভাব আরও পাকা হলো আটপুরে। তারকনাথ বলেছিলেন, আটপুরেই আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো। এইভাবে আটপুরে 1 সপ্তাহ কাটিয়ে তারা আবার মঠে, কেউ বা কলকাতায় নিজেদের বাড়িতে ফিরেছিলেন। তাই রামকৃষ্ণ সংঘ গড়ে ওঠার পিছনে এই ধনী মণ্ডপের বিশেষ অবদান রয়েছে। ধনী মণ্ডপের পিছন দিকে শ্রী শ্রী মা ও স্বামীজির ঘর। আমরা ঢুকে গেলাম ঘরের মধ্যে। জমিদার বাড়ির দোতলায় তাদের ঘর। শ্রী শ্রী মা যে দুবার এসেছিলেন তাকে যে জায়গাতে রেখে যত্নআত্তি করা হয়েছিল সেই জায়গাটাই সযত্নে তার ঘর হিসেবে রাখা হয়েছে। আর স্বামীজির ঘরে স্বামীজি তার গুরু ভাইদের নিয়ে বেশ কয়েকবার এসেছিলেন। তাদের স্মৃতি বিজড়িত এই ঘরকে তাদের নামে করে রাখা হয়েছে। এই ঘরের সামনে বসে ঠাকুরের নাম জপ করতে লাগলাম।
বেশ কিছুটা সময় পেরিয়ে আস্তে আস্তে নেমে এলাম দোতলা থেকে। জমিদার বাড়ির বাকি অংশগুলো দেখছিলাম এবং জমিদার বাড়ির সংলগ্ন উঠানে কি অপূর্বভাবে বাগানকে সাজিয়ে রাখা হয়েছে তা দেখছিলাম। ফেরার পথে ধনী মণ্ডপে প্রণাম করে বেরিয়ে এলাম জমিদার বাড়ি থেকে। মঠের সাইনবোর্ড জানান দিচ্ছে দৈনন্দিন নির্ঘণ্ট। এখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে চলে গেলাম ঠাকুরের মন্দিরে। সন্ধ্যা হয়ে আসছে, তাই সন্ধ্যা আরতির পালা। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আরতিতে বসতে পারিনি। ঠাকুরমা স্বামীজি সহ শ্রীরামকৃষ্ণদেবের বাকি পার্শ্বদের স্মৃতিবিজড়িত এই মন্দিরে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম বাসের দিকে। যাবার বেলায় এই যাত্রার শেষবারের মতো দূর থেকে প্রণাম করলাম মন্দিরকে। কিছুটা অবশ্য হেঁটে যেতে যেতে মাইকে শুনতে পারলাম খণ্ডন ভববন্দন। মনটা বেশ প্রসন্ন হলো। এই রাস্তা ধরে মেন রোডের দিকে যেতে যেতে আরও এক গুপ্তধনের সন্ধান পেলাম। আটপুরকে কেন পুণ্যভূমি বলা হয় তা সত্যি সত্যি ঠাউর করতে পারলাম। বহু প্রাচীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউয়ের মন্দিরে প্রবেশ করলাম। শতাব্দী প্রাচীন এই ঐতিহাসিক মন্দিরের কোনায় কোনায় আজও ইতিহাস নিজেদের উপস্থিতি জানান দেয়। এখন মন্দিরের সংস্কারের কাজ চলছে। বিষ্ণুপুর টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত, কিন্তু এখানে এসে এত সুন্দর টেরাকোটার একটা মন্দির পাবো তা আশা করিনি। মন্দিরের প্রতিষ্ঠাতা মহাত্মা কৃষ্ণরাম মিত্র। এই মন্দির মূলত পোড়ামাটি শিল্পের অপূর্ব এক নিদর্শন। মন্দিরের ভিতরে ইটগুলি গঙ্গাজল গঙ্গামাটি দিয়ে তৈরি। মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তিগুলি ও অন্যান্য ঐতিহাসিক মূর্তিগুলি অতি নিপুণভাবে খোদিত আছে। এই রাধা গোবিন্দ জিউয়ের মন্দিরের উত্তর দিকে চণ্ডী মণ্ডপ রয়েছে। এই চণ্ডী মণ্ডপটি দারুণ শিল্পকলার চমকপ্রদ নিদর্শন। বঙ্গদেশের সেরা কাঠের কাজের অন্যতম সাক্ষ্য। প্রায় 300 বছরের পুরনো এবং কাঁঠাল কাঠ দ্বারা প্রস্তুত। কৃষ্ণরাম মিত্রের পিতামহ সাধক প্রবর কন্দর্প মিত্র এই চণ্ডী মণ্ডপে তার গুরু ভাইদের সহিত মহামায়া পুজো করেছিলেন। যে বিধিতে ওনারা পুজো করেছিলেন সেই পূজা বিধিতে এখনও শারদীয়া পুজো ও শ্যামা পুজো হয়। এই মন্দির সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি প্রাচীন সাক্ষী বকুল গাছ। 500 বছরের পুরনো এই পবিত্র গাছ। ভালো মন্দ বহু কাজের ও ঘটনার সাক্ষী এই গাছ। এর সুশীতল ছায়ার নিচে এই বেদুমূলে বহু সাধুসন্ত, সুধী ব্যক্তি, রাজনীতিবিদ, ঐতিহাসিক, সাহিত্যিক ও সাধারণ মানুষ এসে বসেছেন। এই গাছকে এক জীবন্ত ইতিহাস বলা চলে। এইসব অমূল্য ক্ষেত্র দর্শন করে বাইরে দেখলাম বেশ কয়েকটা ছোট মন্দির। পঞ্চচূড়া বিশিষ্ট টেরাকোটার এই মন্দিরে নাকি এসেছিলেন স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু। এই মন্দির পরিদর্শনের শেষে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল রামকৃষ্ণ মিশনের ফলক। সামনেই দেবাদিদেব মহাদেবের মন্দির রাস্তার ধারে। আমরা মন্দিরের সামনের এই জায়গাতেই বিকেলবেলা নেমেছিলাম। এখানে দাঁড়িয়েই রয়েছে আমাদের বাস। এখান থেকে সোজা হেঁটে মঠে ঢুকেছিলাম। সেখান থেকে ঘুরতে ঘুরতে আবার এখানেই চলে এলাম। কিন্তু এখান থেকে নেমে যাওয়া এবং আসার মধ্যে অনেকটা সমৃদ্ধ হতে পেরেছি। চটপট বাসে উঠতে হলো। এক প্রকার মন খারাপ হয়ে গেল। গতকাল এবং আজকে এই দুটো দিন যেন বাহ্যিক জগৎ থেকে বাইরে ছিলাম। যে ভগবানের চরণে আমরা আশ্রিত হতে চাই সেই ভগবানের লীলাক্ষেত্র পরিদর্শন সবসময় তার আরাধনাকে আরও উদ্বুদ্ধ করে। কিন্তু সময়ের বেড়াচাল সেসব মানতে নারাজ। তাই আমরাও এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। হাতে ধরিয়ে দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস। এরপর লম্বা জার্নি। পথে আবার পূর্বের ন্যায় বাসে বসেই আমরা সন্ধ্যা আরতির ভজন গাইতে লাগলাম। রামকৃষ্ণ পরিবারে আর যে যাই করুক না কেন আরাত্রির ভজন গাইতে দ্বিধাবোধ করে না। যে যেখানেই থাকুক না কেন এ ভজন তাকে সন্ধেবেলা গাইতেই হবে।
गाथा प्रभु मन वचन गाथा ज्योतिर ज्योति उजल विधि कंदन ज्योतिर ज्योति उजल विधि कंदन तुमी तब मंजन प्रभु तुमी तब मंजन नमो नमो प्रभु पाद बनाइक नमो नमो प्रभु पाद बनाइक मनु वचन गाथा प्रभु मनु वचन गाथा ज्योतिर ज्योतिर जल ऋषि गंधर ज्योतिर ज्योतिर जल ऋषि गंधर तुमी तब मंजन प्रभु तुमी तब। আরাত্রিক ভজন শেষ হলে আরো কিছু ভজন চলতে লাগলো। ডানকুনি পার করে এসে রাস্তায় পড়লাম এক বিশাল জ্যামে। বেশ কিছুক্ষণ আটকে থাকতে হলো এই জ্যামে সবাই বসে রয়েছে, সবার হাতে তুলে দেয়া হলো ললিপপ, সময় কাটানোর নতুন সঙ্গী আর কি। কিছু পরেই আবার প্যাকেট করে চিড়ে বাদাম ভাজা। জ্যাম কাটিয়ে বেরিয়ে নতুন উদ্যমে আবার নাম গান শুরু। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাচে ভোলা নাচে ভোলা নাচে ভোলা নাচে ভোলা নাচে শিবঙ্গ বলে শিব 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 কামারু বলে হর হর বম হর হর বম বম শিব 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 বম হর হর বম বম শিব 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 বম। এই নাম গান চলতে চলতেই সৌমেন মহারাজ হাতে তুলে দিলেন এই যাত্রার স্মারক স্বরূপ ঠাকুরমা স্বামীজির ছবি। সত্যি এটা বাড়ি নিয়ে যাওয়ার মতোই একটা পরম প্রাপ্তি। আমাদের বাস তখন দ্রুত গতিতে এগিয়ে চলতে লাগলো। গঙ্গা পার করার মুহূর্তে মা ভবতারিণীর মন্দিরের চূড়া নজরে এলো। মাকে প্রণাম করলাম। বহুদূর গিয়ে আবার হাতে লজেন্স। বাড়ি ছেড়ে বেরোলেও মহারাজদের সঙ্গে থাকলে রিফ্রেশমেন্ট হোক বা যে কোনো রকমের খাওয়া দাওয়া কোনো কিছুতেই কখনো কোনো সমস্যা হয় না। সব দিকেই নজর রাখেন ওনারা, এক মুহূর্ত বোর ফিল করতে দেন না। অবশেষে আমার নামার সময় চলে এলো। বাসে সবাইকে বিদায় জানিয়ে সৌমেন মহারাজ এবং প্রবীর মহারাজকে প্রণাম করে নেমে পড়লাম বেড়াচাপা চৌমাথায়। আমার দাদা ওদিকে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আমাকে বাড়ি নিয়ে যাবে তাই দাদার বাইকে উঠে বাড়ি চলে এলাম। আধ্যাত্মিক যাত্রার ঘোর এখনো কাটেনি। মনের মধ্যে শুধুই ঠাকুরমা স্বামীজির মুখ ভেসে উঠছে। একবার মন চলে যাচ্ছে কামারপুকুরে ঠাকুরের মন্দিরে কিংবা জয়রামবাটিতে মায়ের পুরাতন বাড়িতে। এই ধরনের আধ্যাত্মিক যাত্রা সবসময় প্রয়োজন আত্মশুদ্ধির জন্য। এ পৃথিবীতে প্রতিটা দিন আমরা কোথাও না কোথাও ঘুরছি, কিন্তু কোন জায়গায় ঘুরতে যাওয়াতে আমাদের আত্ম উপলব্ধি হয় বা আত্মশুদ্ধি হয় তা অনুভব করা বড্ড প্রয়োজন। ভবিষ্যতে যেন এমন সৌভাগ্য হয় সেই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং অবশ্যই শুধরে দেবার চেষ্টা করবেন। জয় তুলসী রামকৃষ্ণ।